আচ্ছা, সো তোমাদের ফার্স্ট অফ অল আমাদের এক্সটেনশন যেটা ছিল ওটা আমরা একটু চেঞ্জ করব। আমাদের অটো রিফ্রেশ কই, হ্যাঁ। আচ্ছা, সো সবাই একটু খেয়াল করো, আমাদের অটো রিফ্রেশ যেটা ছিল সেটা বেসিক্যালি নির্দিষ্ট একটা টাইম পর পর রিফ্রেশ করতো, ঠিক আছে। সো এর থেকে বেটার আরেকটা হচ্ছে, আমাদের লিঙ্কটা দেওয়া আছে তোমাদের যে শীটটা দিছি সেই শীটেই। আচ্ছা, এটার কাজ হচ্ছে কি, এটা তোমার র্যান্ডম টাইম ইন্টারভাল এক্সটেনশনটা অ্যাড করবা। অ্যাড করার পর দেখবা টাইম ইন্টারভাল নামে একটা অপশন। এখানে ফিক্সড টাইম ইন্টারভালও দিতে পারো, মানে কতক্ষণ তুমি দিবা ফিক্সড, অথবা র্যান্ডম। আমরা ফাইবারে যেটা করব, র্যান্ডম ইন্টারভাল দিয়ে রাখবো। র্যান্ডম ইন্টারভালের টাইম শুরু হবে হচ্ছে 2 মিনিট, অর্থাৎ 120 সেকেন্ড থেকে আমরা ম্যাক্সিমাম 5 মিনিট, অর্থাৎ ফাইবারে যে এই গ্রিন আইকনটা আছে এটা ঠিক 5 মিনিট পর ব্লার হয়ে যায়, অর্থাৎ তুমি 5 মিনিট অ্যাক্টিভ না থাকলে ব্লার হয়ে যায়। সো এটা কি করবে, 2 মিনিট থেকে 5 মিনিট সময়ের মধ্যে র্যান্ডমলি রিফ্রেশ করবে, অর্থাৎ কোনো সময় 2 মিনিট, কোনো সময় 2.5 মিনিট, কোনো সময় 3 মিনিট, কোনো সময় 4.5 মিনিট, কোনো সময় 4 মিনিট। তো এটা যেটা সুবিধা হবে, ফাইবার আসলে বুঝতে পারবে না নির্দিষ্ট একটা সময় পর পর যে তুমি রিফ্রেশ দিচ্ছ, এটার থেকে তোমরা বাঁচতে পারবা। এটা কি সবাই বুঝছো? জি ভাই, বুঝছি। আর কোনো কোশ্চেন অটো রিফ্রেশ নিয়ে? হ্যাঁ ভাইয়া, বুঝছি। ভাইয়া আমি একটু পরে জয়েন করছি ভাইয়া, আরেকবার দেখা দিলে ভালো হতো। ফাইবার জাস্ট এক্সটেনশনটা ইনস্টল করবে, অটো রিফ্রেশ প্লাস টাইম ইন্টারভালে গিয়ে র্যান্ডম টাইম ইন্টারভাল দিবা। 120 সেকেন্ড থেকে শুরু হবে, অর্থাৎ 2 মিনিট থেকে 5 মিনিট শেষ, 120 থেকে 300 শেষ। এরপরে স্টার্ট করে দিবা, অর্থাৎ র্যান্ডম এই মানে যে কোনো এর মধ্যে যে কোনো সময় সে রিফ্রেশ নিতে পারে, নির্দিষ্ট একটা টাইম পর পর না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা ছোট কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস দেখবো। অর্থাৎ ফাইবারে আমরা যখন সার্চ করি অনেক ধরনের সেলার দেখি। ধরো আমি ফাইবারে যাচ্ছি, fiverr.com। আমরা যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে সার্চ করি, তাইলে দেখবো এই ক্যাটাগরিতে আমাদের কিছু আছে ফাইবার চয়েস। এরপরে কিছু সেলার আছে আমরা দেখবো মাঝে মধ্যে যে রাইজিং ট্যালেন্ট, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরে কিছু দেখবো স্টুডিও, আর কিছু দেখবো ফাইবার প্রো ভেরিফাইড। তো এই চারটা জিনিস সম্পর্কে জানবো আমরা এখন ফাইবারের নর্মাল সেলার। এর পাশাপাশি আরো কিছু অপশন আছে যেগুলো হচ্ছে আমি যেগুলো বললাম এখন। ফাইবার প্রোটা পরে আসতেছি, সবার প্রথমে ফাইবার স্টুডিওটাতে আসি। ওকে, ফাইবার স্টুডিও, আমি এখানে ইউটিউব ভিডিও আছে, যদি কারো প্রবলেম হয় ইউটিউবে মানে ডিটেইলে দেখে নিতে পারো, তারপর আমি বলতেছি। তো সবার প্রথমে ফাইবার স্টুডিওতে অ্যাপ্লাই করার জন্য একটা ফাইবার স্টুডিও অ্যাকচুয়ালি একটা টিম। আমরা যদি ফাইবার স্টুডিও প্রোফাইলটাতে যাই তাইলেই বুঝতে পারবো। আচ্ছা, মানে সোজা কথা এজেন্সি। ওকে, সো এই নামে একটা এজেন্সি, এই এজেন্সিতে একজন স্টুডিওটাকে লিড করবে। যে লিড মানে দুজন থাকবে বা তিনজন থাকবে, যাই হোক, অন্তত পক্ষে একটা প্রোফাইল লেভেল 2 সেলার হইতে হবে, আর বাকি প্রোফাইল গুলা মানে লেভেল 1 হইতে পারে বা যে কোনো লেভেলই হইতে পারে। আমরা যদি প্রোফাইল গুলোতে ঢুকি, এই সেলারটা লেভেল 2, আর এই সেলারটা লিড, সে হচ্ছে টপ রেটেড, ঠিক আছে। তো অন্ততপক্ষে রিকোয়ারমেন্ট হচ্ছে তোমার একটা লেভেল 2 অ্যাকাউন্ট এবং মানে বাকিগুলা মানে লেভেল 1 বা যে কোনো অ্যাকাউন্টে হতে পারে। আচ্ছা দেখো, এই সেলারটা ইন্ডিভিজুয়ালি ওর অ্যাকাউন্টে 300-র উপরে কাজ কমপ্লিট করছে, আর এই সেলারটা 800-র উপরে কাজ কমপ্লিট করছে। এদের নিজেদের প্রোফাইল তো আছেই, পাশাপাশি এরা দুজন মিলে একটা স্টুডিও অ্যাকাউন্ট করছে। আচ্ছা, দুজনের সার্ভিস লাইন গুলো দেখি। এটা ওয়ার্ডপ্রেসের উপরে কাজ করে, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, আর এ গ্রাফিক ডিজাইনার। দেখো, এই যে প্রফেশনাল লোগো ডিজাইন করবে। সো এজেন্সিগুলো সাধারণত এরকম হয় যে একজন ওয়ার্ডপ্রেস, একজন উইক্স, একজন শপিফাই এরকমও হইতে পারে, অথবা একজন ডেভেলপার, একজন ডিজাইনার, একজন মার্কেটার এরকমও হইতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের আমি কি কোনো লেভেল ছাড়াই কি ফাইবার প্রোর জন্য অ্যাপ্লাই করতে পারবো না? ফাইবার প্রো, হ্যাঁ ফাইবার প্রো আসি তারপর বলতেছি। আমি এখন ফাইবার স্টুডিও দেখাচ্ছি। আচ্ছা, সো এই স্টুডিওর ব্যাপারটা হলো আমাদের এরকম দুটো প্রোফাইল থাকবে, এছাড়া আমাদের একটা স্টুডিও অ্যাকাউন্ট থাকবে। ওই স্টুডিও অ্যাকাউন্টে আমরা গিগ করতে পারবো, ঠিক আছে। দেখো, এই যে এটা স্টুডিও গিগ,
এই স্টুডিও গিগে দেখো 21টা অর্ডার কমপ্লিট করা হয়েছে। তো স্টুডিও সলিউশন গুলো সাধারণত কমপ্লিট সলিউশন হয়। দেখো এখানে কি কি থাকবে, ওয়ার্ডপ্রেস, লোগো ডিজাইন, ওয়েবসাইট কন্টেন্ট, অর্থাৎ একজন কন্টেন্ট রাইটার আছে, একজন লোগো ডিজাইনার বা গ্রাফিক ডিজাইনার, একজন ওয়ার্ডপ্রেস বা ডেভেলপার, তিনটা মিলেই কিন্তু সে সলিউশন দিচ্ছে। অর্থাৎ এ ধরনের সার্ভিস গুলোতে সব ধরনের সলিউশন থাকে, শুধু একটা ওয়েবসাইট ডিজাইন করে দেবো এরকম না। প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করবো ফর ইউর বিজনেস, এখানে ডেসক্রিপশনে দেখবা যে এসইও অপটিমাইজেশনের কাজ করতেছে, গ্রাফিক্স এর কাজ করতেছে, মডার্ন লোগো, এছাড়াও পুরো ওয়েবসাইট ডিজাইন করবে এরকম, ঠিক আছে? সবকিছু মিলে আসলে এই জিনিসটা। আচ্ছা, সো এই অ্যাকাউন্টে যদি অর্ডার করতে হয় আমাদের যে লিডে থাকবে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। লিডে যে থাকবে সে আসলে ডিভাইড বা ডিসাইড করে দিবে যে কাজটার কোন পার্টটা কে করবে। সবাই কি ক্লিয়ার? জি ভাইয়া। তো ওনার Like- স্টুডিও বা দেখি মানে আলাদা কাজ করতে পারবে না, শুধু স্টুডিও? হ্যাঁ, আলাদা কাজ তো করতেছে, এই যে প্রোফাইলে কাজ হচ্ছে না। ভাইয়া আমার যেমন আমার লাস্ট wife ডেলিভারি graphic দিছে designer। লাস্ট ডেলিভারি দিছে 5 ঘন্টা আগে, লাস্ট ডেলিভারি দিছে 11 ঘন্টা আগে, এগুলো কিন্তু ওদের প্রোফাইল থেকে দিচ্ছে। না না, কোনো সমস্যা নাই, তোমার পাশাপাশি দুটো অ্যাকাউন্ট থাকবে। ওকে, ঠিক আছে? ভাইয়া আচ্ছা। এটা তো লেভেল 2 পাইলেই মানে খোলা যাবে আর কি, একজন হ্যাঁ, লেভেল 2 লাগবে। একটা লেভেল 2 প্রোফাইল থাকলেই খুলতে পারবে, অন্য অন্য যে কাউকে বা দুজন তিনজনকে ইনভাইটেশন পাঠাতে পারবে। ওকে, ও আচ্ছা ঠিক আছে ভাইয়া। ইজি একটা ব্যাপার দেখলাম ফাইবার স্টুডিও। আচ্ছা, এরপরে আর কি কি আছে আমরা একটু দেখি। ফাইবার চয়েস। আচ্ছা, ফাইবার চয়েস এবং রাইজিং ট্যালেন্ট বেসিক্যালি অ্যাক্টিভনেস এর উপর ডিপেন্ড করে। এখানে দেখো আমাদের রাইজিং ট্যালেন্ট গুলো কোথায়, এই যে রাইজিং ট্যালেন্ট, ঠিক আছে? সো রাইজিং ট্যালেন্টটা অ্যাক্টিভনেস এর উপর ডিপেন্ড করে এবং অনেক কাজ পাইছে এরকম না। দেখো মাত্র 4টা কাজ কমপ্লিট করছে, মাত্র 8টা কাজ কমপ্লিট করছে, 2টা কাজ কমপ্লিট করছে, 10টা। সো সাধারণত দেখা যায় যে কি মানে নতুন অবস্থায় এই রাইজিং ট্যালেন্ট মানে কি নতুন অবস্থায় আসছে। সো রাইজিং ট্যালেন্ট ব্যাচ পাওয়ার জন্য আহামরি কিছু লাগে না, প্রথম 1টা বা 2টা যে কাজ পাইছো সেই কাজগুলোতে তোমাদের হচ্ছে 1 মিনিট, তাহলে আমাদের ওই যে ভালো করে দেখো, এখানে কিন্তু ওরা বলে দিছে এটা এডিটর পিক্স। হ্যাঁ, অর্থাৎ তোমার ক্লায়েন্ট কমিউনিকেশন গুলা, তোমার প্রাইভেট যে রিভিউটা থাকে, এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করবে প্রথম 1টা বা 2টা কাজে, ঠিক আছে? এবং তুমি যত বেশি অ্যাক্টিভ থাকতে পারবা রাইজিং ট্যালেন্ট ব্যাচটা পাওয়ার চান্স তত বেশি থাকবে, ঠিক আছে? সবাই কি এটা বুঝছো? ভাইয়া হ্যাঁ, ওই কিছু দেখে গিগ দেখি ওইগুলাতে কোনো থাকে না, মানে কাজ সাবমিট থাকে না, তারপরও রাইজিং হ্যাঁ, ওই যে হ্যাঁ বুঝতে পারছি, ওই যে তোমার ওই অ্যাক্টিভনেস থাকার উপরে বাই রিকোয়েস্ট গুলো রেগুলারলি পাঠাচ্ছ কিনা, সেই মানে অ্যাক্টিভনেস এর উপর ডিপেন্ড করে মেইনলি তোমার এই ব্যাচটাতে। আচ্ছা, অ্যাপ্লাই করতে হয় না, না অটোমেটিক? না, কোনো অ্যাপ্লাই করতে হয় না, এটা অটো দেয়, ঠিক আছে? ফাইবার চয়েস ব্যাচটাও অটো দেয়। এইটার হচ্ছে মেইনলি মানে ফাইবার চয়েসে যারা থাকে, এই যে একটা অ্যাশ কালারের বর্ডার করা, তো সাধারণত ফাইবার চয়েসটা একটু পাওয়াটা টাফ। দেখো 700 কাজ কমপ্লিট করছে, 100, 500। সো এগুলো আসলে ক্লায়েন্টদের এক্সপেক্টেড যে সমস্ত ডেলিভারি আছে এগুলোর উপর ডিপেন্ড করে। সো দেখো দ্যাট পিপল লাভ সুপার ওয়ার্ক এন্ড ডেলিভারি, রিটার্নিং বায়ার বা যে সমস্ত কাজগুলো করছো, এখানে অবশ্যই অনেক কাজ করতে হবে। ফাইবার চয়েস ব্যাচটা খুব বেশি দিন থাকে না, 7 দিন বা 12 দিন পর পর এটা চেঞ্জ হয়ে যায়। সো খুব কম স্যালারি আছে, ফাইবার চয়েস ব্যাচটা অনেকদিন রাখতে পারছে, ঠিক আছে? রাইজিং ট্যালেন্টটা অনেকদিন থাকে, তোমার 10-12টা কাজ কমপ্লিট হওয়ার পর্যন্ত, কিন্তু এটা প্রত্যেক উইকেই প্রায় চেঞ্জ হয়, ঠিক আছে? সো এগুলা অটো দিবে তোমাকে ফাইবার চয়েস, তারপর হচ্ছে রাইজিং ট্যালেন্ট। তো তোমরা স্টুডিওর জন্য ফিউচারে অ্যাপ্লাই করতে পারো, স্টুডিও একটা খুব ভালো অপশন। আচ্ছা, এখন 26টা অর্ডার কমপ্লিট করার পর তোমরা আরেকটা জিনিস পাবা, সেটা হচ্ছে ফাইবারে গিগ প্রমোট করা, ঠিক আছে? ফাইবারে গিগ প্রমোটটা আমরা একটু ছোট করে দেখে আসি, আসো। গিগ প্রমোট মানে পেজ। একটু ভালো করে খেয়াল করো। Question: would you build a website for a major আচ্ছা, সো ফাইবার তোমার তো একটাই বেস্ট সেলার গিগ থাকবে, তাই না?
তোমার বেস্ট সেলার গিগে যখন 26টার উপর অর্ডার কমপ্লিট হবে, তুমি অটোমেটিক্যালি তোমার ড্যাশবোর্ডে, সেলার ড্যাশবোর্ডে এরকম একটা অপশন পাবা, দেখো প্রমোট গিগ, ঠিক আছে, প্রমোটেড গিগস। ওখানে তোমার যে গিগটা এলিজিবল গিগ প্রমোট করার জন্য সেটাকে দেখাবে। প্রমোট বলতে এখানে আসলে তুমি তোমার কিছু ডলার খরচ করে ফাইবারে টপে দেখাইতে পারবা তোমাকে, হ্যাঁ। তার মানে কি, এটা একটা পেইড প্রমোশন, অর্থাৎ অর্গানিক সার্চের পাশাপাশি প্রমোটেড গিগ গুলাকে উপরের দিকে দেখায়। আচ্ছা, সো প্রমোট গিগের জন্য প্রথমে $10 তুমি ফি পাবা গিগ মানে প্রমোট অপশন যখন শুরু করবা। আর কারো যদি 26টা অর্ডার কমপ্লিট হওয়ার পরেও প্রমোটেড গিগ অপশনটা না আসে, তাহলে তোমরা ফাইবার কাস্টমার সাপোর্টে নক করবা। কাস্টমার সাপোর্টে নক করলে প্রমোটেড গিগ অপশনটা অন করে দিবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আমরা মনে করো এখন ফার্স্ট অ্যাড ক্রিয়েট করতেছি, খুব ইজি একটা প্রসেস। তোমার এখানে যেই গিগটা এলিজিবল সেই গিগটাই দেখাচ্ছে। নেক্সট, এখন এটা হচ্ছে বিড। বিড জিনিসটা কি, ধরো আমি এখানে বললাম যে আমি 0.37 বিড রেট দিব। এটা গুগল অ্যাডস এর মতো, গুগল এরকম বিডের উপরে কাজ করে, অর্থাৎ তুমি পার ক্লিকে কত দিবা। তুমি বললে আমি পার ক্লিকে 0.37 বা 0.2 দিব বা $1 দিব। আরেকজন বললো আমি পার ক্লিকে $5 দিব। তাইলে যে $5 দিবে তাকে টপে রাখবে বা তাকে সবচেয়ে বেশি সংখ্যক বার দেখাবে। সো বিডের উপরে ডিপেন্ড করবে তুমি কত টপে থাকবা পার ক্লিকে। আচ্ছা, এখন চিন্তার বিষয় এখানে আসলে কত দিব বিড রেট। সো চিন্তার কিছু নাই, ফাইবার তোমার এই গিগের জন্য অন্যান্য সেলারদের বিড রেট দেখে তোমাকে একটা বিড রেট ফিক্সড করে দিবে। তুমি এটা চাইলে চেঞ্জ করতে পারো, চাইলে এটা সেম রাখতে পারো, ঠিক আছে। সো আমি সাজেস্ট করবো ফাইবারের যেটা ডিফল্ট দেওয়া আছে সেটাই রাখবা। আচ্ছা, এইবার নেক্সট দিলাম, ঠিক আছে। নেক্সট দেওয়ার পর এখন আমি এখানে হচ্ছে আমি ডেইলি, এটা ভালো করে খেয়াল করো, বিড রেট, বিড মানে কি, বিড রেট হচ্ছে আমার কয়টা মানে এক ক্লিকে আমি কত ডলার খরচ করতে আগ্রহী। মানে একটা ক্লায়েন্ট যদি ক্লিক করে, মানে উপরের দিকে ধরো তোমার গিগ র্যাঙ্কে নাই, 3 নম্বর 4 নম্বর পেজে আছে, তাহলে আমি প্রমোট করব। প্রমোট করলে যে কত ডলার দিব আমি সেটা বলে দিলাম পার ক্লিকে আর কি, এটাই বিড রেট। আর পার ডে তে আমি কত খরচ করব সেটাই হচ্ছে এখন এটা। অর্থাৎ আমি যদি পার ডে $2 করে সেন্ড করতে চাই, দেখো এখন $5 সিলেক্ট করা আছে, তাহলে তুমি কয়টা ক্লিক পাবা? 14টা ক্লিক। এই যে 5 ডিভাইডেড বাই 0.37, এটা কি বুঝছো? যদি কোনো সেলার ক্লিক করে, না, এটা প্রমোটেডই দেখাবে, সেলার ক্লিক করবে না, এটা তোমার বিডের জন্য আলাদা। ওরা প্রমোট করে তোমাকে একটা পেজে একটা প্রথমে 4 নাম্বার বা 5 নম্বরে আনছে বা 1 নম্বরে নিয়ে আসছে, ওইটা টোটাল অর্ডারটা কি, টোটাল অর্ডার থেকে আপনার প্রোফাইলের উপর হবে নাকি শুধু ওই গিগটা হবে? 26টা অর্ডার, এটা বুঝি নেই। 26টা অর্ডার যেটা কমপ্লিট করতে হবে, এটা কি টোটাল প্রোফাইলের উপর হবে নাকি শুধু একটা গিগের উপর না হবে? না, একটা গিগের উপর ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক। আচ্ছা, এটা বুঝলাম। তাহলে এটা বিড রেট তুমি কত দিবে এটা তোমার উপর ডিপেন্ড করে, বাট আমরা সাজেস্ট করি অন্তত পক্ষে $5 ডেইলি দেওয়ার জন্য। তাইলে অন্তত 14টা ক্লিক পাবো। 14টা ক্লিকের মধ্যে 50% ধরলাম, 60টা ক্লায়েন্টকে আমি, 60টাও যদি কনভার্ট করতে পারে অনেক কিছু, তাই না? 14টা ক্লিক মানে দেখো, ভালো করে দেখো, 14টা ক্লিক ক্লায়েন্ট করছে, ক্লায়েন্ট তোমার গিগে ঢুকছে 14 বার। এই 14টা ক্লায়েন্টই তোমাকে নক করবে এমন কোনো কথা নেই, সে ঘুরতেছে, তাই না? ধরলাম 50% ক্লায়েন্ট আমাকে নক করছে, তাইলেও 60টা মেসেজ তুমি কনভার্ট করতে পারলা। এই 60টার মধ্যে তুমি যদি একটা বা দুইটা অর্ডারও কনভার্ট করো, সেটা যদি $50-60 হয়, তাইলে কি $5 খরচ করা খুব বেশি কিছু? ভাই ঠিক আছে। তো এটা আমরা ধরে নিই এরকম 14টা করে ক্লিক পেলে 60টা করে ক্লায়েন্ট আমার মেসেজে ঢুকবে। এর মধ্যে আমি 50% যদি ধরি, তাহলে 3টা ক্লায়েন্ট আমি কনভার্ট করতে পারবো। আমি আমার সাজেশন একটাও যদি কনভার্ট করতে পারি, $15-20 যদি পাই, আমার $5 খরচ করতে কোনো সমস্যা নেই। এটা তো বুঝছো? ব্যাস, প্রমোট গিগ টিক দিয়ে দিবা। এরপর তোমার প্রোফাইলে এই প্রমোশন গিগ প্রমোশন অপশনে গেলে তুমি দেখতে পাবা তুমি প্রতিদিন কতগুলা করে ক্লিক পাচ্ছ এবং কতগুলা করে কনভার্ট করতে পারতেছো। তবে এটা কিন্তু না, মানে আমরা মানে তোমার যদি অর্গানিক সার্চে থাকে, ধরো অর্গানিকে তুমি 3 নাম্বার পেজে আসো, তোমাকে গিয়ে কেউ 3 নাম্বার পেজে গিয়ে খুঁজে আসছে, ওইটার ক্লায়েন্ট, ওইটার আলাদা, আর তুমি প্রমোট করছো, প্রমোটের জন্য তোমার ড্যাশবোর্ড আলাদা, অর্থাৎ তোমার প্রমোটেড ক্লায়েন্ট আলাদাই হবে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া তুমি কাস্টম বাজেট দিতে পারো। এখন দেখি আমরা এই যে প্রমোশন অপশনটা কোনো ভালো করে ভিডিওটা দেখে নিও, হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি লিংকটা। ভাইয়া একটু কথা ছিল, মানে অনেক সময় অনেকে বলে যে, মানে বিভিন্ন গ্রুপে আছি তো আমি, অনেকে বলে যে ভাইয়া প্রমোট করলে নাকি আপনার আচ্ছা, আমি বলতেছি পরবর্তীতে ওটার অসুবিধাগুলো আমি বলতেছি, একটু ওয়েট করো।
ভাই প্রমোটটাতে ডেট লিমিট করে দেওয়া যায় না যে আমি 2 দিনের জন্য দিব? তোমার যখন লাগবে তুমি যেদিন অফ করে দিবা গিয়া। ও আচ্ছা, এটা মানে আজকের অটো চলবে নাকি? অটো চলবে, হ্যাঁ অফ যতক্ষণ না করব। রাইট। আর ওরা মানে কাউন্টটা কখন করে, একদিন থেকে আরেকদিন? যেদিন থেকে করব, যে সময় থেকে করব তখন থেকে শুরু হবে, 24 ঘন্টা? হুম হুম হুম। প্রমোশনটাও এখানে আছে, যাই হোক। আচ্ছা, ভাই ওই ফাইলটাও দিয়ে দেন একটু আপনার। ফাইলটা দেওয়া আছে তোমাদের, যে একটা শীটের মধ্যে আমি সবকিছু রাখছি। আচ্ছা, এবার দেখো গিগ প্রমোট গুলা এক হচ্ছে আমরা সার্চ যখন করি আর টপের দিকে মানে যারা দেখতেছি এদের মধ্যে হয়তো কেউ না কেউ প্রমোট করে আসছে, ঠিক আছে। আরেকটা অপশন, আমরা গিগের ভিতরে একটা গিগে ঢুকলাম, হ্যাঁ মনে করো অন্য একটা গিগে ঢুকে দেখাই, মনে করো আমরা এই গিগটাতে ঢুকলাম। গিগটাতে ঢুকার পর একদম বটমে দেখবা রিকমেন্ডেড ফর ইউ একটা দেখায়, তাই না? এই রিকমেন্ডেড গুলো কিন্তু প্রমোটেড গিগ। সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। জি ভাই। জি ভাই ক্লিয়ার। ক্লিয়ার ভাই। আচ্ছা, এখন গিগ প্রমোশন কখন করব? যখন আমার গিগ দেখলাম 25-26টা অর্ডার কমপ্লিট করার পরও আমার প্রথম পেজে নাই, তখন গিগ প্রমোট করতে পারো। যারা প্রথম পেজে আসো তারা হিউজ পরিমাণে অর্ডার এমনিতেই পাবা, সো তাদের গিগ প্রমোশনের দরকার নেই। যাদের গিগ গুলা অনেকদিন পর্যন্ত র্যাঙ্কে আসতেছে না, প্রথম পেজে অন্তত পক্ষে আসতেছে না, তারা গিগ প্রমোট করতে পারো। আচ্ছা, গিগ প্রমোটের ফ্যাক্ট হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, গিগ প্রমোট এটা 70% আমাদের যারা এলিট স্টুডেন্ট আছে তারাই বলছে যে আমাদের কিন্তু একটা এলিট গ্রুপ আছে, তোমরা কি জানো কিনা জানি না। আমাদের দেখো এখানে করবেন বিডি এলিট একটা গ্রুপ আছে, দুইটা গ্রুপ বেসিক্যালি, এলিট 1 এলিট 2, এলিট 1 ফিল আপ, এলিট 2। এখন এখানে কখন ইনক্লুডেড হবা? তোমরা যখন লেভেল 1 বা লেভেল 2 ব্যাচ পাবা এবং আমাদের সাকসেস স্টোরিজে পোস্ট করবা লেভেল 1 লেভেল 2, আমরা ব্যাচ মিলাই দেখবো, আমাদের স্টুডেন্ট হইলে এখানে অ্যাড করে দিব। আচ্ছা, এখানে সুবিধাটা কি, এখানে আসলে এলিটরাই তাদের প্রবলেমগুলো সলভ করে ফেলে। সবাই বুঝতে পারছো লেভেল 1 লেভেল 2, তো আশা করি ম্যাক্সিমাম কে তোমরা চিনো। ধরো আমরা চ্যাট মেম্বারে গেলে দেখবা, ঠিক আছে, এখানে যারা আছে এরা সবাই হচ্ছে আমাদের লেভেল 1 লেভেল 2। এদেরকে একটা এলিট গ্রুপে অ্যাড করা হয় এবং তোমরাও যখন লেভেল 1 লেভেল 2 পাবা সাকসেস স্টোরিজে পোস্ট করবা, পোস্ট করলে আমি অটোমেটিক্যালি অ্যাড করে দিব। তারপর যদি কেউ মিসিং থাকো এলিট গ্রুপে আমাকে জয়েন করে দেওয়ার জন্য মনে করে দিও। আর এলিট গ্রুপে এরা এদের নিজেদের প্রবলেম সলভ করে, বুঝতেই পারতেছো সবাই এক্সপার্ট, সো এক্সপার্ট লেভেলে কিছু জিনিস হয়। তারপর ধরো কেউ অনেকে এরকম বিভিন্ন প্রিমিয়াম সাবস্ক্রিপশন কিনে, যেমন এলিমেন্টর প্রো ওর কাছে 1000 আছে, আরেকজনের কাছে ডিভি 1000 আছে, সবাই সবার সাথে শেয়ার করে। সবাই কি ক্লিয়ার? এবং ইনস্ট্যান্ট সলিউশন পাচ্ছে। আমরা তো আসি সাপোর্টে। তারপর আমাকে অ্যাড করে দিন, আমি যখন লেভেল পাইছি তখন পোস্ট করা হয় নাই, আমি নভেম্বরে পাইছি তো ভাইয়া। আচ্ছা, নেক্সট এলিটের বেয়ার সময় পোস্ট করে দিও, আমি অ্যাড করে দিব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের যেটা বলতেছিলাম, এলিট গ্রুপের স্টুডেন্টদের কাছ থেকে আমরা যেটা আইডিয়া পাইলাম, মানে গিগ প্রমোশন যখন অন করা হয়, এটা অফ করে দিলে, ধরো তোমার গিগের র্যাঙ্কটা 3 নাম্বার পেজে আছে, এটা অফ করে দিলে এটা দেখা যায় যে আর র্যাঙ্ক করে না, দেখা যায় লাস্ট পেজে চলে যায়, ঠিক আছে। এটা একটা প্রবলেম। সো যতক্ষণ পর্যন্ত তুমি প্রমোশন অন করে রাখবা ততক্ষণই তুমি আসলে নক পাবা বা অর্ডার পাবা। যখন প্রমোশন অফ হয়ে যাবে তখন দেখা যাবে আবার একটা গ্যাপ হয়ে যাবে। এটা কি বুঝছো? এটা একটা ড্রব্যাক, বাট সবার ক্ষেত্রে হয় না এটা। 70% স্টুডেন্ট বলছে, 30% বলছে আমার প্রবলেম হয়নি, আমি প্রমোশন অফ করে দিছি, আমার 3 নাম্বার পেজে ছিল, 3 নাম্বার পেজ থেকে যেভাবে ট্রাফিক আগে আসার কথা ওভাবে আসছে, ঠিক আছে। সো যেহেতু 70% বলতেছে, সো এটা একটা নেগেটিভ পয়েন্ট, এটা একটু মাথায় রেখো সবাই। গিগ প্রমোশন যখন মানে তোমার গিগ র্যাঙ্কে আছে, প্রথম পেজে তুমি ডেইলি 2-3 করে নক পাচ্ছ, ওই সময় প্রমোশনটা করার দরকার নেই, কারণ আমি প্রমোশন অফ করে দিলে আবার র্যাঙ্ক হারাইলে সমস্যা। আমার র্যাঙ্কে আসতেছে না, আমি 6 মাস ট্রাই করছি, 7 মাস ট্রাই করছি, 8 মাস ট্রাই করছি, এখনো 2 নাম্বার 3 নাম্বার 5 নাম্বার পেজে ঘোরাঘুরি করতেছে, আমি খুব বেশি নক পাই না, কিন্তু আমি গিগ প্রমোশনের অপশন পাইছি, তখন প্রমোশন অপশনটা ইউজ করতে পারো, ঠিক আছে। ওকে, সবাই কি ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। ফাইবার প্রো ভাই এখন মনে করেন যে যারা কাজ পাইছে তাদের প্রমোশন করার একটা সুযোগ আছে, যারা একদমই নিউ তাদের জন্য কি টিপস আছে, মানে মার্কেটিং ছাড়া? যেভাবে অ্যাক্টিভ আছো এভাবে অ্যাক্টিভ থাকতে হবে, 2-3 মাস ধরে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে, আস্তে আস্তে র্যাঙ্ক আসার জন্য বায়ার রিকোয়েস্টের মাধ্যমে কিছু অর্ডার ঢুকাইতে হবে, এটা ছাড়া আর কোনো টেকনিক নাই আপাতত, ঠিক আছে।
এভাবেই আগামী 3-4 মাস যেতে যেতে তোমাদের আস্তে আস্তে গিগ গুলা র্যাঙ্ক করবে। এর মধ্যে যারা হাল ছেড়ে দিবা গুড বাই, আর যারা লেগে থাকবা বা টিকে থাকবা তারা আস্তে আস্তে গিগ গুলা র্যাঙ্ক করাইতে পারবে। আমাদের ধৈর্যটা খুব কম থাকে। আমরা দেখতে পাচ্ছ আমাদের মোটামুটি 150 স্টুডেন্টের মতো অ্যাক্টিভ। 150-র মধ্যে 30 জন স্টুডেন্ট আমাদের আজকে গত ক্লাসের রিপোর্টের আগ পর্যন্ত 31 থেকে 35 জনের মতো কাজ পাইছে। সো তার মানে কি আমরা ধরতে পারি 30%-এর মতো, আরো অনেক কিন্তু পাই নেই। সো এদের মধ্যে যারা ছেড়ে দিবে কাজ একটাও পাই নেই বা অনেক ট্রাই করছি হয় নাই, ট্রাই করছো 1 মাস, এখানে 2 থেকে 2.5 মাস মিনিমাম ট্রাই করতে হবে। এই 2 থেকে 2.5 মাস ট্রাই করার পরেও যদি না আসে তখন অন্য প্ল্যান বা আমার প্রবলেম কি হচ্ছে আমি নেটওয়ার্কের আইপিটা ঘুরাইতে পারি, লোকেশন চেঞ্জ করতে পারি। আর এটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আইপি চেঞ্জ করলে এবং লোকেশন চেঞ্জ করলে অনেক সময় দেখা যায় যে অর্ডার মানে আসে। দেখা যায় যে অনেক অ্যাকাউন্ট এরকম ঢাকায় আছে, ঢাকা থেকে গ্রামের বাড়িতে চলে গেছে, গ্রামের বাড়িতে যাওয়ার পর আইপিও চেঞ্জ হচ্ছে, লোকেশনও চেঞ্জ হচ্ছে, কাজ পাওয়া শুরু করছে। হয়তো বা ওই আইপিতে বা ওই লোকেশনের কাছাকাছি আরো কিছু অ্যাকাউন্ট ছিল সিমিলার সার্ভিস, যেহেতু এখন ফাইবার আসলে অনেক পপুলার, অনেক বাসায় বাসায় এখন ফাইবার অ্যাকাউন্ট, এটা একটা প্রবলেম হইতে পারে। সো এটা জাস্টিফাইড না, বাট এরকম কিছু ফ্যাক্ট কাজ করে। দেখা যায় যে কি তোমাদের ভাবিও যখন ঢাকা থেকে বগুড়া যায় তখন দেখা যায় যে কি নক বা অর্ডারের পরিমাণ বেড়ে যায় লোকেশন চেঞ্জ করার কারণে। সো এটা মাঝে মধ্যে তোমরা চেষ্টা করতে পারো, ঠিক আছে? হ্যাঁ ভাই, মনে করেন যে আমার একটা ল্যাপটপে ফাইবারই আছে, আমি আর কোনটার থেকেই লগ ইন করি না, আমি বাইরে যাব কালকে একটা ল্যাপটপ, আমি সেখান থেকে লগ ইন করে চালাতে পারবো টাকা দিয়ে? হ্যাঁ, আইপি রিলেটেড কোনো সমস্যা নাই, ঠিক আছে, তুমি যে কোনো নেট দিয়ে চালাতে পারো, মানে ডাবল পিসি তে কাজ করতে পারবো? মানে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আপনি যে বললেন ভাইয়া যে বায়ার রিকোয়েস্ট থেকে অর্ডার ঢুকাইতে হবে 2-2.5 মাসের মধ্যে, যদি হ্যাঁ। না ঢুকে সেক্ষেত্রে কি র্যাঙ্কের কোনো সমস্যা আছে বা এরকম 2-2.5 মাসে ঢুকে না, এরকম খুব কম হয়। 2-2.5 মাস ছেলেপেলেরা ট্রাই করে না, বুঝছো? মানে এখন নক করতেছে, মানে আমরা তো বাইরে রিকোয়েস্ট পাঠাচ্ছি তারপর আসতেছে না, দেখা যাচ্ছে ব্যাটে বলে মিলতেছে না। চলে আসবে ভাইয়া, এর মধ্যে দেখবা একটা না একটা গিগ তোমার 5 নাম্বার 6 নাম্বার পেজে আসছে, একটা দুটো ডাইরেক্ট নক আসবে, ওগুলা কনভার্ট করে ফেলতে পারবা। মানে এই 2-2.5 মাস ট্রাই করছে প্রপারলি, কিন্তু একদমই কোনো নক পাইনি এরকম খুব কম হয়েছে। ম্যাক্সিমামই যেটা হয়েছে যে 2-2.5 মাস ট্রাই করে নাই, ফাইবার ক্র্যাশ শেষ হয়েছে, অন্যান্য মার্কেট প্লেসে চলে গেছে, ফাইবার মানে একটা মানে ঢিলামি দিয়ে দিচ্ছে। সো এটাই হচ্ছে মেইন প্রবলেম হয়। সো আমরা যদিও আপওয়ার্ক ক্র্যাশের পরপরই নামবো, আমাদের আসলে শিডিউলের মধ্যে ব্যাচগুলো শেষ করতে হবে, কিন্তু ফাইবারটার হালটা ছাড়া যাবে না। ফাইবারে কিন্তু খুব বেশি কাজ না, আমাদের মার্কেটিং, কিছু বায়ার রিকোয়েস্ট ডেইলি পাঠানো, আবার বলতেছে বায়ার রিকোয়েস্ট পাঠানোর উপর ডিপেন্ড করবে তোমাদের ওই যে রাইজিং ট্যালেন্ট ব্যাচটার উপর, ব্যাচটা পাওয়া। রাইজিং ট্যালেন্ট ব্যাচটাতে তোমার যত বেশি বায়ার রিকোয়েস্ট তুমি আসছে এবং অ্যাপ্লাই করছো, কাজ আনতে পারছো কি পারো না সেটা ফ্যাক্ট না, তোমাদের বায়ার রিকোয়েস্ট পাঠাইছো এবং অ্যাক্টিভ থাকতেছো এটার উপর ডিপেন্ড করবে। আর 2-2.5 মাস ট্রাই করার পর আমি তো ম্যাক্সিমাম টাইম বায়ার রিকোয়েস্টে ভাই সবকিছু দেখি, সব সেলাররাই বায়ার রিকোয়েস্ট সেন্ড করে রাখছে। পাঠাক, তুমি হাতে পাঠাও, গোনা কিছু তো থাকবেই, তাই না? আর বায়ার রিকোয়েস্টের পরিমাণ এটা কিন্তু সবসময় ফিক্স থাকবে না। অর্থাৎ তুমি যখন তোমার অ্যাকাউন্টে 10টা অর্ডার যখন কমপ্লিট হবে, লেভেল 1 পাবা, তখন তুমি দেখবা 1500 থেকে 2000 বায়ার রিকোয়েস্ট তুমি ডেইলি পাবা। আবার যখন লেভেল 2 তে যাবা 2500 থেকে 3000 বায়ার রিকোয়েস্ট ডেইলি পাবা। এখন যেমন একটা দুটা করে পাচ্ছ না, তোমার 10টা অর্ডার কমপ্লিট হইলেই তুমি দেখবা তোমার বায়ার রিকোয়েস্টের সংখ্যা 1500 পার হয়ে গেছে, প্রতিদিন 1500 আসতেছে। আর হচ্ছে তার মানে কি এখন আসলে তোমাকে কিছু লিমিট করে দিয়ে রাখছে, অর্থাৎ লিমিটেড বায়ার রিকোয়েস্ট দেখাচ্ছে। যখন লেভেল আপ হবে তখন দেখবে এই জিনিসগুলো চেঞ্জ হয়ে গেছে। তো 10টা অর্ডার প্রথমত কষ্ট করে কমপ্লিট করো। প্রথম 10টা অর্ডার কমপ্লিট করতেই স্টুডেন্টরা হয় টিকে থাকে না অথবা মানে বিরক্ত হয়ে যায়। এই 10টা অর্ডার কমপ্লিটের পর এরপর দৌড়ায় অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে 12টা 13টা করে অর্ডার ডেইলি আসে। দেখো কিছু কিছু সেলারের অ্যাকাউন্টে এই যে এর এখন একটা অর্ডার কিউ আছে, এটা তো কমই আছে, এটা 9টা অর্ডার কিউতে, তার মানে সে এখন 9টা অর্ডারে কাজ করতেছে, হয়তো কালকে পরশু 9টা অর্ডার ডেলিভার করবে, আরো 10টা। তো এগুলা কিন্তু আর কোনো কাজ করে নেই। মানে ব্যাপারটা হচ্ছে এখন যে মানে লোডটা নিচ্ছ বা যে কষ্টটা করতেছো, এটা করার পর গিগ গুলা যখন র্যাঙ্কে চলে আসবে তখন তোমার অটোমেটিক্যালি অ্যাকাউন্ট বুস্ট আপ হবে এবং অটোমেটিক্যালি তুমি 5টা 10টা করে ডেইলি কাজ পাবা। আমার একদিনে আমার 2016 সালের কথা বলতেছি, এখনো এই অবস্থা, এখনো এরকম অনেকে আছে যে আমার 23টা অর্ডার একদিনে ঢুকছিল, যদিও লিড জেনারেশনের কাজ ছিল বা ছোট কাজ ছিল, কিন্তু বুঝতে পারতেছো তার মানে একটা অ্যাকাউন্ট বুস্ট আপ হইতে ইনিশিয়াল যে টাইমটা লাগে, অর্থাৎ আমরা প্রথম 10টা অর্ডার কমপ্লিট করার পর অ্যাকাউন্ট কিন্তু তোমার লেভেল পেয়ে যাবে, লেভেল পাওয়ার পর অটোমেটিক্যালি অ্যাকাউন্ট দৌড়াবে। ওইটুকু ধৈর্যই থাকে না অনেকে, ঠিক আছে ভাই একটা টেকনিক কি করা যায় এরকম, মনে করেন ভাইয়া আমার একটা অর্ডার ক্যান্সেল হয়েছে, আর আপনার ওই যে ডেলিভারি ক্লায়েন্টের জন্য লেট হয়েছে, কিন্তু আমার এখানে এখন আর কোনো বাই রিকোয়েস্ট আসে না। এটার জন্য বাই রিকোয়েস্টে কোনো প্রবলেম হওয়ার কথা না ভাইয়া, ঠিক আছে, বাই রিকোয়েস্ট আসবে, টেনশন নেই কিছু। ভাইয়া ফাইবার থেকে একটা মেল দেওয়া হয়েছে, কি লেখছে কিছু বুঝতেছি না, একটু আমাকে দেখবেন? ইনবক্সে স্ন্যাপ পাঠিয়ে দিও, ঠিক আছে।
আচ্ছা দেখো আচ্ছা ভাইয়া। এই গিগে কিন্তু আহামরি কিছু নাই, জেনারেল একটা টাইটেল দিছে, হ্যাঁ ওর গিগের মধ্যে ওই ইউআরএল ও সে টার্গেট করে নেই, হ্যাঁ কি লিখছে খালি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন শেষ। তারপরে ইমেজ দেখো, একটা ইমেজ দিছে, এরপর আর একটা ইমেজ দিয়ে তার গিগ র্যাঙ্ক করছে, দুইটা তিনটা ইমেজ দেয় নাই, কোনো পিডিএফ ও দেয় নাই, এগুলো তো ক্লায়েন্টের রিভিউ তাই না? তার মানে একটা ছবি আর কিছুই নেই, ডেসক্রিপশনে আহামরি কিছু নাই দেখো। তারপরে হচ্ছে প্রাইসিংটা এখন হয়তো বাড়াই দিছে, ট্যাগও সিম্পল, আমরা যে সমস্ত ট্যাগ নিই সেগুলো দেখো, ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস এলিমেন্টর, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তার মানে আসলে আহামরি কিছুই নাই, গিগ কোনটা র্যাঙ্ক করবে কোনটা র্যাঙ্ক করবে না এটা ফাইবার আসলে নিজে ভালো জানে, এবং তোমাদের ইনিশিয়াল অ্যাক্টিভিটির উপরও ডিপেন্ড করবে, কিন্তু লাকের পাশাপাশি ট্রাই করতে হবে। সো আমরা ট্রাই না করে আমি লাকের আশা বসে থাকলে হবে না, আর অ্যাক্টিভনেসের উপর অনেক কিছু ডিপেন্ড করবে, কারণ ম্যাক্সিমাম ভেরিফাই করতে বলছে ফাইবার, সাপোর্টে গিয়ে ভেরিফাই করে ফেলো। জি আর ম্যাক্সিমাম ক্লায়েন্টে এখন কি করে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে এখনই কাজ চায়, সে অনলাইন সেলার যারা তাদেরকে অন করে, অনলাইন সেলার দেওয়ার সাথে সাথে কিন্তু রেজাল্ট চেঞ্জ হয়ে যায়। তো অনেক খুব ভালো একটা চান্স থাকে অনলাইন সেলার অন করে তুমি নক পাবা। সো যত বেশি অনলাইনে থাকবা তত বেশি মানে তোমার মানে গিগ গুলার প্রথম পেজে আসার চান্স থাকবে। ধরো একটা গিগ সবসময় প্রথম পেজে থাকে, সে এখন অনলাইনে নাই, ওর গিগ তো আর দেখাবে না, তুমি তাহলে কি তুমি আগায় গেলা? এভাবে যে যত বেশি অনলাইনে থাকতে পারবে তার জন্য বেটার। আর তোমরা নিশ্চয়ই এলিটদের ভিডিও থেকে আইডিয়া পাইছো যে ইনিশিয়ালি ওরা ভোর 5টা 6টা এই টাইম পর্যন্ত অ্যাক্টিভ থাকতো, কিন্তু যখন রেগুলারলি অর্ডার আসা শুরু হয়েছে তখন কিন্তু নির্দিষ্ট একটা সময় থাকতো, নির্দিষ্ট একটা মানে ধরো বিকালে সে যখন ফ্রি থাকতো বিকালে 5টা থেকে ধরো 10টা পর্যন্ত, ওই নির্দিষ্ট টাইমে ওকে সমস্ত ক্লায়েন্ট পাঠাইতো। সো ইনিশিয়াল অবস্থায় আমাদের কিন্তু অনেক লোড নেওয়া লাগতেছে এবং আমরা মানে অনেকক্ষণ অ্যাক্টিভ থাকতে হইতেছে, কিন্তু ফিউচারে তোমার যখন গিগ গুলো র্যাঙ্ক করে ফেলবে, মার্কেটিংও লাগবে না, তোমার বায়ার রিকোয়েস্টও পাঠানো লাগবে না, তোমার গিগ যখন র্যাঙ্ক করবে অটোমেটিক্যালি তোমার অর্ডার গুলো ঢুকতে থাকবে। ঠিক আছে যে ভাই একটা টিপস কি করা যায়, আমি প্র্যাকটিক্যালি দেখছি, মনে করেন একজন বায়ার $50 কাজ, আমি যদি বলি যে তোমার $10 $20 করে দেবো, হয়তো যারা অ্যাকচুয়ালি কাজ জানে দিবে না কাজ, কিন্তু অনেকে চালাক দেখবে যে আচ্ছা দিয়ে দেখি তো কম টাকায় করে নিলে তো আমারই লাভ, এই ধরনের কোনো টিপস কি করা যায়? আমরা তো গিগ গুলো এমনিতেই কমে রাখছি তাই না? ওকে, সো গিগের প্রাইস গুলো আমরা যখন 10টা অর্ডার কমপ্লিট হবে আমরা ডাবল করে দিব, যখন লেভেল 2 হয়ে যাব আমরা বা 50টা অর্ডার কমপ্লিট হবে আমি 3 গুণ করে দিব দাম। তো এটাই তো স্বাভাবিক। এখন তো আমরা যে প্রাইস গুলো দিছি এগুলো এখন একদমই অনেক চিপ প্রাইস, ঠিক আছে বুঝতে পারতেছো? মানে কাজটা পাওয়ার জন্য, যেহেতু আমরা কাজ পাই না, হয়তো সে হ্যাঁ করতে পারো। আচ্ছা আচ্ছা, সো এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ফাইবার প্রো। তো আমরা ফাইবার প্রো একটা ভিডিও দেখি, যদিও ফাইবার প্রো বাংলাদেশে এখন পর্যন্ত আমাদের ওয়ার্ডপ্রেস বা ওয়েবের উপরে এখন পর্যন্ত কেউ অনেক বুদ্ধি, ফাইবার প্রো এখনো কেউ পায়নি এখনো। তারপর আমি অ্যাপ্লাই করার প্রসেসটা একটু দেখাই, সবাই একটু খেয়াল করে ভিডিওটা ঠান্ডা মাথায় দেখবা। সবার প্রথমে ফাইবার প্রোর একটা ফর্ম আছে pro.fiverr.com, এই লিংকটাতে যাবা, একটা ফর্ম পাবা, বা আমার এই ভিডিওটা ডেসক্রিপশনে দেওয়া আছে ফাইবার প্রোতে জয়েন করার লিংক। আচ্ছা, এখানে অনেক কিছু করতে হয়, আসলে আমরা একটু দেখি। সো এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং একটা গিগ রাখতে হবে যেটা অনেক হাই প্রাইস। আচ্ছা দেখো, ফাইবার প্রোর জন্য সবার প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে গিগের প্রাইস হিউজ থাকবে। তো আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখলাম, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লিখে আমরা যদি একটা প্রো সেলারের গিগে ঢুকি তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে দেখো $1000 দিয়ে স্টার্ট করতেছে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো গিগ গুলা এরকম হাই প্রাইস হইতে হবে, বেসিক 1000, স্ট্যান্ডার্ড 1400, প্রিমিয়াম হচ্ছে 2000, একটা ওয়েবসাইট $2000। তো একটা গিগ বানাবা এরকম যেটাতে তোমার প্রাইস থাকবে মিনিমাম 350 থেকে 400 দিয়ে শুরু হবে, এরপরে বাকিটা হাই যেতে থাকবে। গিগে আহামরি কিছু লাগতেছে না, গিগে একটা ছবি, কিছু ডেসক্রিপশন, আগের মতোই, কোনো আহামরি কিছু না। এখন কথা হচ্ছে এই যে ফাইবার প্রোতে অ্যাপ্লাই করার সময় তোমার ওই গিগটাই চুজ করবা যেটা ফাইবার প্রো কিন্তু গিগের এগেইনস্টে হয়, ফাইবার প্রো প্রোফাইলে হয় না। অর্থাৎ আমি যদি এই প্রোফাইলটাতে যাই, ওর এই গিগটা ফাইবার প্রো, দেখো এটা প্রো ভেরিফাইড সার্ভিস বলতেছে, কিন্তু ওর প্রোফাইলে গেলে ওর প্রোফাইলকে কিন্তু বলবে না যে ফাইবার প্রো, ওর প্রোফাইলকেও বলবে যে ও লেভেল 1 সেলার, ঠিক আছে? কিন্তু ও 4টে প্রো ভেরিফাই করে ফেলছে সে, ঠিক আছে? ওর লাক অনেক ভালো। যাই হোক, তোমার এই প্রো ভেরিফাই বাংলাদেশ থেকে পাওয়া খুব টাফ, তো আর প্রো ভেরিফাই গিগের এগেইনস্টে অ্যাপ্লাই করতে হয়, ঠিক আছে? আচ্ছা, আমরা একটু ভিডিওটা দেখি। সবার প্রথমে কতদিনের মধ্যে অ্যাপ্রুভ করে? ওরা হচ্ছে সাথে সাথে মেল জানাই দিবে, 1 সপ্তাহের মধ্যে মেইলে জানাই দিবে। প্রো ভেরিফাই করলে লাভ কি?
প্রো ভেরিফাই করলে তুমি একটা দুটা কাজ করবা সারা জীবন খাবা এরকম আর কি। $2000 একটা কাজ করলে এক মাসে তো আর কাজ করা লাগতেছে না, তাই না? ইকরামুল ভাই দাও। আচ্ছা এবার দেখো অ্যাপ্লিকেশন কাজ কি ফর্ম। পাওয়া যাবে এত বাজেটের, হাই বাজেটের? ওই যে ওখানে সব বড় বড় ক্লায়েন্টদের কাছেই পাঠাবে, ঠিক আছে? আচ্ছা এবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি একটু বলে নিই, আমাদের ফাইবারে তুমি যত ডলারে এভারেজ সেলিং রেট থাকে না, আমাদের ধরো প্রথম কাজটা আমি $50 করলাম, দ্বিতীয় কাজটাও $50 করলাম, তাহলে আমার এভারেজ সেলিং প্রাইস 50। তৃতীয় কাজটা করাইলাম আমি $100, তাহলে এই তিনটাকে যোগ করে 3 দিয়ে ভাগ দেওয়া হবে। এই এভারেজ সেলিং প্রাইস যার যেমন থাকবে সে সেই সেলিং প্রাইসের ক্লায়েন্টদেরকেই পাবা। অর্থাৎ ফাইবারে একটা ক্লায়েন্টকে দেখলো যে সে $50 অর্ডার দেয় সবসময়, ঠিক আছে? এখন যে সমস্ত সেলারের এভারেজ সেলিং রেট 50 তাদেরকেই কিন্তু সার্চে দেখাবে। এই অ্যালগরিদমটা একটু মাথায় রাখবা। তার মানে এভারেজ সেলিং প্রাইস যত দ্রুত বাড়াইতে পারবা তত তোমার জন্য বেটার, তত বেটার ক্লায়েন্ট পাবা তুমি, বা তত দামি ক্লায়েন্ট পাবা, দামি অর্ডার পাবা। ইনিশিয়ালি আমরা হয়তো অনেক কম ডলারের কাজ করব, কিন্তু প্রথম 10টা কাজ কমপ্লিট করার পর এভারেজ সেলিং প্রাইসটা একটু বাড়ায় নিবা। এক্ষেত্রে ওই ক্লায়েন্টকে তোমার কনভিন্স করার উপরে ডিপেন্ড করবে সবকিছু, ঠিক আছে? আচ্ছা সো এখানে খুব বেশি আহামরি কিছু না। দেখো আমাদের অ্যাড্রেস চাইছে, আমরা অ্যাড্রেসটা বসাইছি, সিটি বসাইছি, স্টেট বসাইছি, তারপর হচ্ছে একটা 1 মিনিটের ভিডিও আপলোড করতে বলছে, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে তোমার সম্পর্কে ডেসক্রাইব করতে বলছে, তুমি আসলে কি করো বা তোমার এক্সপার্টাইজ কেমন, ওয়েব ডেভেলপমেন্টে কতদিন কাজ করছো। ভিডিওটা ঠান্ডা মাথায় দেখলে বুঝতে পারবো আমি কি লিখছি, ওকে? আচ্ছা তোমার একটা পার্সোনাল ওয়েবসাইট থাকবে, পার্সোনাল ওয়েবসাইটের লিংকটা বসাইতে বলছে, লিংকটা বসাই দিবা। তারপর হচ্ছে এছাড়া কিছু সোশ্যাল মিডিয়ার লিংক, অর্থাৎ তোমার টুইটার, তোমার লিঙ্কডইন, তোমার ইনস্টাগ্রাম, এগুলো বসাইতে বলছে, ঠিক আছে? এগুলো বসাই দিবা। আচ্ছা এবার বাকি রইলো একটা ভিডিও। সো ভিডিওটা আহামরি কিছু না, দেখো আমি বলতেছি, ভিডিওটা আমি সাউন্ড অন করে দিচ্ছি, সবাই কি সবাই কি শুনতেছো ভয়েসটা? জি ভাই, জি ভাইয়া। projects of 700 plus clients on different marketplace. Right now I come to Fiverr because I hear about Fiverr about my friends, and they actually get lots of clients on Fiverr. That's why I came here and I applied for Fiverr Pro. I'm basically a web developer, email marketer, and lead generator. I'm working at WooCommerce, Shopify, e-commerce development part also. And I actually trained almost 5,000 plus students at Bangladesh, and now I am working as an entrepreneur of Bangladesh. And I think on my Fiverr journey, Fiverr Pro will help me. এরকম একটা ভিডিও, ঠিক আছে? ভিডিওটা আপলোড করে দিলাম। আচ্ছা এরপরে আমি লিংকডইন আচ্ছা লিংকগুলো সাবমিট করে দিলাম। এডুকেশন জিজ্ঞাসা করতেছে, হায়ার এডুকেশন ডিগ্রি আছে কিনা, ভার্সিটি, তারপর হচ্ছে সিটি, এগুলো সব জানতে চাচ্ছে। তারপরে হচ্ছে গ্রাজুয়েশন কত সালে করছি, আরো হায়ার এডুকেশন আছে কিনা সেগুলো জানতে চাচ্ছে। সব লিখলাম, সব লেখার পরে এখানে কিন্তু আবার ডকুমেন্ট সাবমিট করতে দিতে পারে। সো আনভেরিফাইড কিছু লেখা যাবে না, সব ভেরিফাইড দিতে হবে। এখানে সার্টিফিকেশনের ক্ষেত্রে তুমি বিভিন্ন কোর্সেরা বা যে সমস্ত সার্টিফিকেট গুলো আছে সেই সার্টিফিকেট গুলো তোমরা এখানে বসাইতে পারো, অর্থাৎ ওয়েবের উপরে যে সমস্ত কাজগুলো করছো সেই সমস্ত সার্টিফিকেশন। আচ্ছা এরপরে এখানে কিছু পোর্টফোলিও লিংক, অর্থাৎ আমি বিহ্যান্স, তারপরে ড্রিবল, তারপরে ইউটিউব, এগুলা অ্যাড করতে পারি। গেল, তারপরে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা কিসের উপর? হ্যাঁ বলো। এই যে বলছেন আনভেরিফাইড কিছু অ্যাড করা যাবে না, যারা গ্রাজুয়েট করে না ওরা কি করব? দিবা যতটুকু পর্যন্ত পড়ছো ওটা দিবা, এইচএসসি দিবা। জি ভাইয়া। জেএসসি পাস। প্রোগ্রামিং টেক, তারপর হচ্ছে কিসের উপরে প্রোগ্রামিং টেকে কোন টপিকে কাজ করছো, ওয়ার্ডপ্রেসের উপরে ব্রিফলি ডিসক্রাইব করতে বলতেছে, কতগুলো কাজ করছো, কেন কাজ করছো। তারপর হচ্ছে তোমার পোর্টফোলিও মানে কি তোমার স্যাম্পল ক্লায়েন্টের প্রজেক্ট, ঠিক আছে? ক্লায়েন্টের নাম, প্রজেক্ট সম্পর্কে কিছু কথা, প্রজেক্টের একটা ছবি আপলোড করতে বলবে, 1 2 3 4 করে এভাবে প্রজেক্টের লিংকিং দিয়ে দিবা, ঠিক আছে? খুবই ইজি কিছু ব্যাপার। অর্থাৎ আমার ক্লায়েন্টের কিছু পোর্টফোলিও, বাজেট কত ছিল, এই জিনিসগুলো দিয়ে ফাইনালি মার্ক অ্যাজ কমপ্লিট দিয়ে সাবমিট করে দিবা। ভাগ্য ভালো থাকলে প্রোতে ভেরিফাইড হয়ে যেতে পারো। ট্রাই করতে দোষ নেই, ট্রাই করো। আচ্ছা হ্যালো মিনাল ভাইয়া, মানে আমরা যে বায়ার রিকোয়েস্ট পাঠাই এগুলা স্প্যামে যায় না কি যায়, এগুলো মানে আমি বসবো তখন দেখাই দিব, ঠিক আছে?
ভাই আমি তো ফাইবার প্রোতে অ্যাপ্লাই করতে যাই, আমি ফার্স্ট হচ্ছে আপওয়ার্কে প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করছি, তো প্রজেক্ট এখানে আপওয়ার্কে আমাকে অ্যাপ্রুভ করছে। গুড, আপওয়ার্কটা যখন দেখাবো তখন বলো, ঠিক আছে? আর ভাইয়া আপনি যে মানে ফাইবারে বিট কি করে কি বললাম যে কি বলে লিঙ্কডইনে বিট করতে বলছিলেন, টুইটারে ই করতে বলছিলেন, তারপরে বিট করতে বলছিলেন, তারা যে ওগুলা মানে অনেক মানে অনেক আগে দিয়েছিল, মনে করেন যে আমাদের 2021 সালের ডিসেম্বরের 10 তারিখে বা 15 তারিখের মধ্যে, ওগুলোতে কি বিট করা যাবে? ওরা বিট করতে তো সমস্যা নেই। হ্যাঁ, গত ক্লাসে ভিডিওটা আপলোড হয়। দিব। আচ্ছা, জুমের চ্যাটে আমি একটা সফটওয়্যার দিছি, সফটওয়্যার ডকুমেন্টেশন অ্যাকচুয়ালি কিউট ইমেল এক্সট্রাক্টর। তো যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো, এটা কিভাবে কাজ করে আমি দেখাই দিছি। এটা হচ্ছে উইন্ডোজের জন্য সফটওয়্যার, ম্যাক থেকে দেখাতে পারতেছি না, একটু যে কোনো একজন শেয়ার করো তাড়াতাড়ি। ডকুমেন্টেশনটা ওপেন করো। এখানে একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারটা নামায় ফেলো। ডাউনলোড। ভাই এটা কিসের সফটওয়্যার? ইমেল মার্কেটিং, ইমেল ফাইন্ডিং। হ্যাঁ, ওপেন করো, সফটওয়্যারটা ইনস্টল করো। কিছু করা লাগবে না, কেটে দাও, কিছু করা লাগবে না। আচ্ছা, কোথায় দিবা এটা? নেক্সট দিয়ে যাও। আচ্ছা, আমরা ডকুমেন্টেশনটা দেখে দেখে এটা ইউজ করব, অর্থাৎ খুব সহজ। এটা আমাকে যেটা করবে, আমি মিনিটে প্রায় 10টা-20টা করে তোমাকে ইমেল বের করে দিবে, এবং ফিউচারে তুমি এই ইমেল গুলো ইউজ করতে পারবা। ভাইয়া যাদের ম্যাক আছে তারা কেমনে করবো? বুঝি নেই। মানে যাদের ম্যাক ডিভাইস তারা কিভাবে করবো? ম্যাকের জন্য তো নাই সফটওয়্যার ভাইয়া, সরি। এই জন্য ম্যাকও কিনবেন, ব্যাকও কিনবেন। আচ্ছা, ম্যাকের জন্য যদি লাগে আমাকে ইনবক্স করো, আমি একটা সফটওয়্যার দিব, সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, এটা ধন্যবাদ। কোনো ম্যাক ভার্সন নাই আর কি, অন্য একটা সফটওয়্যার আছে, আমি দিব না। আচ্ছা, ফিনিশ। এটা একটু এখন দেখবা ডেস্কটপে একটা আইকন তৈরি হয়ে যাবে, ওটা একটু ওপেন করো। আচ্ছা, ওই যে হয়ে গেছে ওপেন। ডকটা একটু ওপেন করো, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সো এটা সাধারণত তোমার ভ্যালিড কিছু ইমেল বের করবে। সবার প্রথমে দেখো সার্চের কোয়ারিটা কিভাবে লিখতে হয়। ধরো আমি ছোট ছোট নিশ টার্গেট করব। ধরো রিয়েলটর ইন ইউএসএ, অথবা রিয়েলটর মানে কি, যারা রিয়েল এস্টেটে কাজ করে, রেস্টুরেন্ট ইন ইউএসএ, অথবা রিটেল কোম্পানি ইন ইউএসএ, এরকম বিভিন্ন কিওয়ার্ড দিব, ঠিক আছে? যেমন সফটওয়্যার কোম্পানি ইন ইউএসএ বা সফটওয়্যার কোম্পানি ইন ইউকে, কানাডা, ঠিক আছে? তো এখানে আমি যা দিছি এটা দিয়ে কপি করো, রিয়েলটর ইন ইউএসএ কপি করে বসাই দাও। আমরা সার্চ কোয়ারিটা অনেকভাবে বসাতে পারি। এক হচ্ছে ডাইরেক্ট সার্চ কোয়ারিটা আমি সফটওয়্যারের মধ্যে বসাই দিব। সো এখানে উপরে দেখো ওই যে এখানে না, ওই যে কই গেছে এন্টার কিওয়ার্ড, হ্যাঁ ভাই, এন্টার কিওয়ার্ডে বসাতে হবে। এন্টার কিওয়ার্ডটার ভিতরে ভাই ওই যে পেস্ট করো এন্টার কিওয়ার্ডে। ভাইয়া এন্টার কিওয়ার্ডে লেখা আছে রিমোট অ্যাক্সেস দিলে একটু ভালোই তো। ভাই এটা কোনো ভিডিও করা নাই ইউটিউবে? দিচ্ছি, এই যে দিলাম। হ্যাঁ, পেস্ট করে এখানে আমি টান দিব।
তাহলে রিয়েলেটর ইন ইউএসএ চলে আসবে। আচ্ছা, এছাড়া আর কি কি প্রসেস আছে আমরা একটু দেখি। এছাড়াও আমরা অ্যাডভান্স গুগল সার্চ অপশনে গিয়ে আমরা এরকম একটা সাইন প্লাস সার্চ অপারেটর, আচ্ছা একটু দেখলে বুঝতে পারবা। আমরা এই যে অ্যাডভান্স যে গুগল সার্চ, এটা হচ্ছে অ্যাডভান্স গুগল সার্চ। এখানে আমরা সিম্বল দিব হচ্ছে ডাবল কোটেশন, ডাবল কোটেশনের পর সার্চ অপারেটর দিব অল ইন টেক্সট, ঠিক আছে। তারপরে ডাবল কোটেশন অল ইন টেক্সট, এরপরে কিওয়ার্ডটা দাও। মনে করো আমরা রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউএসএ, হ্যাঁ এটা কিওয়ার্ডটা দিলাম। রেকর্ডিংটা দিলে ভালো হতো। এরপর আমি কিওয়ার্ডের মধ্যে যেটা আছে এটা বসাই দিলাম, ঠিক আছে। ভালো করে দেখো, আমি যখন কিওয়ার্ডটা পুশ করব সে কি করতেছে, সে অল ইন টেক্সট কোলন কোটেশনের মধ্যে রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউএসএ, এটা বলতে কি বোঝাচ্ছে একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা, আমরা গুগলে যখন সার্চ করি এরকম অল ইন টেক্সট, অল ইন টেক্সট মনে করো আমাদের এটা একটা কোলন হবে, রিয়েল এই মিউট করো দিলাম, ঠিক আছে। সো অল ইন টেক্সট বলতে ও আসলে পুরো ওয়েবসাইটের একটা ওয়েবসাইট, ধরো এরকম অনেক ওয়েবসাইট আছে না, এই সমস্ত ওয়েবসাইটের পুরো ওয়েবসাইটের সমস্ত টেক্সটের মধ্যে খুঁজবে, সমস্ত টেক্সটে খুঁজে সে কি করবে, এই রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউএসএ ওয়ার্ডটা যেখানে যেখানে পাবে সেখানে সেখানে ইমেইল গুলা ফাইন্ড করার ট্রাই করবে। অর্থাৎ ধরো এই ওয়েবসাইটে গেল, এই ওয়েবসাইটে যাওয়ার পর মনে করো এই ওয়েবসাইটের কন্টাক্ট ইনফরমেশনে চলে যাবে, কন্টাক্ট ইনফরমেশনে যাওয়ার পর সে দেখবে যে এই ওয়েবসাইটে এই লিংকটাতে কোনো মানে ইমেইল আছে কিনা, ঠিক আছে। সবাই কি বুঝছো? সার্চ করি এটা এত কিছু বোঝা লাগবে না, আমি যেভাবে সার্চ করে লিখে দিচ্ছি ওভাবে বসাবা। সোজা কথা, তুমি এখানে কোটেশন রাখবা, সার্চ অপারেটর অল ইন টেক্সট রাখবা, কিওয়ার্ড দিবা তোমার মতো যে কিওয়ার্ডটা, রিয়েলেটর ইন ইউএসএ হতে পারে, রিয়েল এস্টেট কোম্পানি ইন ইউএসএ হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল। এরপরে ডেপথ লেভেল, ডেপথ লেভেলটা হচ্ছে আমার এই সফটওয়্যারটা কতটা গভীরে সার্চ করবে। কতটা গভীর বলতে আমি যখন একটা ডেপথ লেভেল 1 বলতে কি codemanbd.com, এটা ডেপথ লেভেল 1, অর্থাৎ শুধুমাত্র প্রথম পেজে যা দেখা যায় দ্যাট ইজ ডেপথ লেভেল 1। আচ্ছা, এখন এই ডেপথ লেভেল 1 এ কোনো ইমেল আছে কিনা সে দেখবে, সে পাইলো না কোনো ইমেল, ঠিক আছে। সে কি করবে, ডেপথ লেভেল 2 তে যাওয়ার চেষ্টা করবে। ডেপথ লেভেল 2 মানে নেক্সট ক্লিক, সেকেন্ড ক্লিক, এখানে 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 যে কোনো একটা ক্লিক হতে পারে, কোনটা কাজ, এটা ডেপথ লেভেল 2। ডেপথ লেভেল 2 তে গিয়ে সে দেখবে কোনো ইমেল পাইছে কিনা, পাইলো না। তারপরে সে যাবে ডেপথ লেভেল 3, অর্থাৎ কোর্সের ভিতরে অল কোর্সে আরেকটা কোর্সের পেজে, সবগুলো পেজে সে ঢোকার চেষ্টা করবে। প্রত্যেকটা পেজে মানে 3 নাম্বার পেজে 3 নাম্বার লিংক এ ঢুকে সে চেষ্টা করবে এখানে কোনো ইমেল পাচ্ছে কিনা। ডেপথ লেভেল 1 2 3, এটা সবাই আশা করি বুঝতে পারছো। সফটওয়্যারের মধ্যে অ্যাড টু সার্চ দিলাম এটা, তাহলে আমাদের দুইটা কিওয়ার্ড এখানে দেখো, এই যে ডেপথ লেভেল। সো এটা 3 4 5 যত বেশি দিবা তত খুঁজতে তার সময় লাগবে, একটা ওয়েবসাইটে সে খুঁজতেই সময় লাগাই দিবে। আমার তো গুগলে সার্চ রেজাল্ট অনেক অনেক ওয়েবসাইট, সো আমার ডেপথ লেভেল 3 এর বেশি দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে দেখো তো, ডেপথ লেভেলের পর ডকটা কই গেল, এই যে শর্টেস্ট পাথ, হপ কাউন্ট এরকম কিছু নাকি এগুলো? না, ডেপথ লেভেল মানে হচ্ছে একটা ওয়েবসাইটের কত নাম্বার লিংকে প্রথমে ঢোকার পর সেটা ডেপথ লেভেল 1, 2 নাম্বার লিংকটা হচ্ছে বা ওই পেজে ঢোকার পরে যে সমস্ত লিংকগুলো দেখা যায় সেটা ডেপথ লেভেল 3, ডেপথ লেভেল 2 তে ঢোকার পরে যে লিংকগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে ডেপথ লেভেল 3 এরকম। আচ্ছা, এবার আমরা নাম্বার অফ প্রসেস, এটা সফটওয়্যারের পাওয়ার কতটুকু দিব, সফটওয়্যারের পাওয়ার আমরা 30 এর মতোই রাখবো, ওরা বাই ডিফল্ট যেটা দিছে, এর বেশি দিলে সে সময় নষ্ট করবে, ঠিক আছে। আর এখানে দেখো সার্চ ইঞ্জিন শুধু বিং আর গুগল চুজ করা আছে, তুমি সবগুলো সার্চ ইঞ্জিন টিক দিয়ে দিতে পারো, অর্থাৎ গুগল আফগানিস্তান, গুগল এরকম এরকম সবগুলো সার্চ ইঞ্জিনে দিতে পারো, বা শুধু গুগল রাখতে পারো। সবগুলা দিলে তো অনেক সময় লাগবে। হ্যাঁ, সময় লাগবে, সে প্রত্যেকটা সার্চ মানে মানে গিয়ে গিয়ে সে খোঁজার চেষ্টা করবে। তার থেকে বেটার না গুগলে আমি 100 নাম্বার পেজ পর্যন্ত যাওয়া ওই সময়ের মধ্যে, ঠিক আছে। সো এই জন্য আমরা ইন্টারন্যাশনাল রাখলাম আর বিং রাখলাম, ঠিক আছে। এরপর আমরা যখন সার্চ নাও বাটনে ক্লিক করব, আমরা দেখব সে ওয়েবসাইট খোঁজা শুরু করছে, এবং হাতের ডান দিকে দেখো আমি কতগুলা পেজ সে খুঁজতেছে। অলরেডি দেখো 3টা পেজ খুঁজছে, এই যে দেখো এখানে পেজগুলো দেখা যাচ্ছে কতগুলো পেজ খুঁজতেছে। দা ফরবিডেনটা কি, যেটা লাল?
ইমেল বের করতেছে, যে বাম দিকে দেখো ইমেল আসতেছে, প্রচুর ইমেল চলে আসছে। মিনিটে 100-র উপরে বের করতেছে। সো অনেক বের করছে সে, এখন আমি স্টপ করে দিলাম। ঠিক আছে, স্টপ করার পর এখানে অনেক অনেক ইমেল আসছে এখন। সো ইমেল যেগুলো আসছে এখন আমরা ইমেল গুলো ভ্যালিডেট করবো, এই যে ভ্যালিডেট বাটনটাতে ক্লিক করব, অর্থাৎ ভেরিফাইড কিনা। ঠিক আছে, ইয়েস। সো এখন যে কটা ইমেল পাইছে সেগুলোকে সে ভেরিফাই করার ট্রাই করবে। যেগুলো এই দেখো আনভেরিফাইড, এই যে রিমুভ ইনভ্যালিড ইমেল দেখো 14টা-15টা রিমুভ করতেছে, অর্থাৎ যেগুলো আনভেরিফাইড সেগুলো ফেলে দিচ্ছে। ক্লিয়ার? ওকে, বেশি ইমেল বের করে ফেলছি, প্রায় শেষ। ওকে, এরপরে আমরা আমার চ্যানেলে গিয়ে কিউট ইমেল এক্সট্রাক্টর বাই করলে হবে। 77টা ইনভ্যালিড ইমেল পাইছে, ওগুলো ফালাই দিয়েছে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর সেভ। আচ্ছা, এই সেভ বাটনটা, এই সফটওয়্যারটা প্রিমিয়াম যদি কিনো তাইলে পাবা। এখন যেহেতু আমরা এই মিউট করো। আচ্ছা, এই সেভ অপশনটা বা ফিল্টার অপশন আছে এখানে, এই অপশনগুলো ইউজ করতে পারবা তখনই যখন এটা মানে মানে প্রিমিয়াম ভার্সন হবে। আমরা যেহেতু এটাকে নাল করছি, নাল মানে কি? নাল মানে হচ্ছে তোমার এটার লাইসেন্সটা আমরা ডিসেবল করছি। থিম প্লাগইন যেরকম নাল করা হয় এরকম সফটওয়্যারটাকেও নাল করা। সো এটার কারণে সেভ বাটনটা কাজ করবে না। একমাত্র কষ্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে ইমেল গুলোকে এভাবে ক্যাপচার করে করে স্নিপিং টুল দিয়ে ক্যাপচার করে এটাকে টেক্সট, ইমেজ টু টেক্সট কনভার্টার দিয়ে তোমার ইমেল গুলোকে কনভার্ট করে নিতে হবে। এই যে ইমেল গুলো আছে, হ্যাঁ ধরা যাক এই যে আমি প্রথম 25টা ইমেল একটা স্ন্যাপে রাখলাম। এক্সেলে নেওয়া যাবে না ভাইয়া? না, এক্সেলে কপি, এক্সেলে এর জন্য পেইড লাগবে। হ্যাঁ, এগুলোকে টেক্সট হিসেবে কপিও করা যাবে না? না না, সেভ ভাই এই কথাটাই বলতে চাচ্ছিলাম, আমি যতদূর জানি যে এই জিনিসটা পেইড ছাড়া কাজ করে না, এত দূর তো যায় না, আমি খালি অবাক হচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ, সেটাই। এখন এখানে দেখো একটা লিংক আছে, হ্যাঁ ডকের মধ্যে। এই যে ওসিআর ডট ইন দুইটা আছে, স্মল এসইওর একটা আছে, ইমেজ টু টেক্সট কনভার্টার বা ওসিআর একটা আছে। আমি স্মল এসইওটা ইউজ করি। আসো, স্মল এসইওতে ইমেজটা আপলোড করতে বলতেছে। ডেস্কটপে আছে না? ডেস্কটপে ক্যাপচার নামে আছে, এই যে ক্যাপচার। ও আসলে তোমাকে ইমেজ থেকে লেখাতে কনভার্ট করে দিবে। ইমেজটা পাইছে, কনভার্ট বাটনে ক্লিক করলাম। এখন আমি গুগল ড্রাইভে যাচ্ছি, প্লাস একটা এক্সেল শিট ওপেন করব। এরপরে হচ্ছে কই গেছে স্মল এসইও, এই যে কনভার্ট করতেছে, অর্থাৎ যে ইমেজগুলো আছে সেগুলোকে লেখাতে কনভার্ট করতেছে। কনভার্ট করার পর এই যে চলে আসছে ইমেলগুলা। ঠিক আছে, এখানে ভালো করে দেখো, কপি টু ক্লিপবোর্ড দিবা, তারপরে এক্সেলে নিয়ে এভাবে কন্ট্রোল ভি দিবা, তাহলে ইমেলগুলো এভাবে কনভার্ট হয়ে গেল। ঠিক আছে, এবার বুঝছো এতটুকু? জি ভাই। এখন ভালো করে খেয়াল করো, এই ইমেলগুলা তুমি তোমার দুইটা অপশন আছে, একটা হচ্ছে মেল চিম্পের মাধ্যমে আর একটা হচ্ছে জিমেইলের মাধ্যমে। ঠিক আছে, তুমি তোমার জিমেইলের মাধ্যমে আস্তে আস্তে করে এই ইমেল গুলোতে তুমি মার্কেটিং করো। মার্কেটিং বলতে তুমি সিম্পল কিছু টেক্সট দেখবা সবার ইমেল আসে, আমার ইমেলে আসে যে এরকম আমরা ওয়েবসাইট ডেভেলপ করি বা আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য আমাদের এই এই প্যাকেজ আছে, সো এই প্যাকেজগুলোতে লক করেন। সো এইভাবে তুমি তোমাদের মতো করে টেক্সট সাজায় নিবা। ফরম্যাট লিখলেও হবে, যে এগুলোকে বলা হয় ইমেল আউটরিচ বলা হয়। ইমেল আউটরিচ ফরম্যাট দিয়ে গুগল করলেও ফরম্যাট পাবা। তো আমরা যে ওই যে লাস্টে যে করলাম জানি
অ্যাপোলোতে যে ইমেল পাঠাইছি না, ফরম্যাট দেখছো না একটা, হ্যাঁ ওই অ্যাপোলো দিয়েও পাঠাইতে পারো, জিমেল দিয়েও পাঠাইতে পারো। সবাই কি ক্লিয়ার? ভাই কি কি জিমেল লিংক দিয়ে দেওয়া যাবে? পাঠাইলে একদিনে কয়টা ইমেল পাঠানো কালেক্ট যাবে? করার ব্যাপারটা কি বুঝছো সবাই? জি ভাই। হ্যাঁ একটু রিভিউ করলে ভালো হয়। কারো কোনো কনফিউশন? ভাই কি আমাদের কথা শুনতেছে না নাকি? ভাই একটা রিভিশন দিলে ভালো হতো। না ভাই Revision? প্রবলেম নেই। জি ভাই। রিভিশন। আচ্ছা, সবার প্রথমে এই সফটওয়্যারে আমরা ওপেন করব। সফটওয়্যারটাতে আমরা এরকম এখন এখানে যে কিওয়ার্ড গুলো আছে এগুলো রিমুভ করে দিতে পারবো আমরা। এই যে দেখো এখানে ক্লিয়ার, ইয়েস ক্লিয়ার হয়ে গেছে, কোনো কিওয়ার্ড নেই। ওকে, এখান থেকে আমরা রেজাল্টটা কুইট করে ফেললাম। ইয়েস ওকে, এখন আমরা সফটওয়্যারটা ওপেন করতেছি। এখানে কিউট লিখলে সার্চ করলে পাবা। এটা কিন্তু অনেক দামি একটা সফটওয়্যার, বুঝছো? আমরা নাল করছি, ঠিক আছে এটাকে। এটা কি ডেভেলপার জোনে আছে ভাই? না, সফটওয়্যার তো ডেভেলপার জন্য রাখা হয় না ভাইয়া। যে লিংকটা দিছেন এখান থেকে নামাতে পারবো? হ্যাঁ হ্যাঁ, ওই যে লিঙ্ক থেকে নামাতে পারবা, ডকের যে লিঙ্কটা দিচ্ছি ওখান থেকে নামাতে পারবা। আচ্ছা, এবার এখানে মনে করো সফটওয়্যার কোম্পানি ইন ইউএসএ এভাবে সার্চ করবা, ঠিক আছে? এভাবে কয়েকটা কিওয়ার্ড ঢুকাও, বা মার্কেটিং কোম্পানি ইউএসএ, এভাবে কিওয়ার্ড গুলো পুশ করলা। 1 2 নাম্বার ডেপথ লেভেল যেমন 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 আছে যা আছে তাই থাকবে। সার্চ নাও বাটনে খালি ক্লিক করবা। সার্চ নাও বাটনে ক্লিক করার পর সে তোমাকে কিছু কিছু ইমেল দিবে। ভাইয়া অ্যাপোলো দিয়ে তো এগুলো পাওয়া যাবে না? অ্যাপোলো দিতে আসলে আমরা মানে র্যান্ডম পাই না, ব্যাপারটা বুঝো। অ্যাপোলোতে আমি ফিক্সড কিছু লোকেশন ফিক্সড, অ্যাপোলোতে পাওয়া যাবে না কেন? অবশ্যই যাবে, ঠিক আছে। ভাই আপনি যে কিওয়ার্ড গুলো ইউজ করলেন এখানে অপারেটর এবং অপারেন্ট দুটো এট এ টাইম একসাথে ইউজ করা যাবে? অপারেটর আর হ্যাঁ অপারেন্ট যাবে। আমরা গুগল সার্চের কোয়ারি থেকে দেখি, একটু মিউট করো। আমরা সবার প্রথমে কি টাইপের জিনিস খুঁজতেছি এবং কোন লোকেশনে খুঁজতেছি, এটা হচ্ছে জেনারেল সার্চ। আমরা যেমন মার্কেটিং কোম্পানি ইউএসএ, ইন ইউএসএ দাও না দাও সমস্যা নাই, বাট ওরা মানে গুগল আসলে খুঁজবে যে এরকম মার্কেটিং কোম্পানি যেগুলো ইউএস আছে। তুমি এই কিওয়ার্ডটা দিয়ে গুগল করে দেখবা, দেখবা যে সমস্ত কোম্পানি এসইও করছে বা করে না, মার্কেটিং কোম্পানি ওয়ার্ডটা পাইছে এবং লোকেশনে ইউএসএ পাইছে, সে তোমাকে সার্চে দেখাবে। সো তারপরে তুমি ইমেল গুলো পাবা, এই ইমেল গুলো থেকে ভ্যালিডেট বাটনে ক্লিক করবা। ভ্যালিডেটে ক্লিক করার পর ও যে সমস্ত ইমেল গুলা ভ্যালিড না ওগুলা ফালাই দিবে, যেগুলো ভ্যালিড ওগুলো রাখবে। এরপরে এরপরে স্ন্যাপ নিবা, স্ন্যাপটাকে কনভার্ট করে ডকে নিবা। এরপরে তুমি ইমেল মার্কেটিং করবা। ইমেল মার্কেটিং কিন্তু মোটামুটি মার্কেটিং এর 30% জায়গা দখল করে রাখছে। সো ইমেল আউটরিচ অনেকে স্কিপ করে, বা অনেকে মনে করে যে আমি 1000 ইমেল পাঠাইলাম 10 জন মানুষ ক্লিক করছে, এটা আসলে খুব বেশি ভালো না। কিন্তু এরকম না, ইমেল মার্কেটিং মোটামুটি অনেক আগে থেকে জনপ্রিয়, এখনো জনপ্রিয়। আর এখানকার ইমেল গুলা ভ্যালিড। মেইলচিম্প দিয়ে পাঠালে তুমি ট্র্যাক করতে পারবা যে কয়জন আসলে ক্লিক করছে, কয়জন ক্লিক করে নাই। তোমার জিমেইল থেকে হয়তো ট্র্যাক করতে পারবা না, কিন্তু তুমি মানে পাঠাতে থাকো, ঠিক আছে? ভাইয়া এই বিজনেস বাউন্স রেট কোনটাতে বেশি ভাইয়া? একদিনে কয়টা পাঠালো মানে পাঠানো যাবে? আচ্ছা, এটার জন্য আমি একটু বলি যে একটা ছোট্ট ভিডিও দিব, যেটা হচ্ছে আমরা ভাইয়া এই টুলের আপনার চ্যানেলে ভিডিও আছে? হ্যাঁ, আমার ইমেল একরামুল ভাই আপনার স্পিকারের পাশ থেকে মোবাইলটা সরান। এই টুলটা আপনার চ্যানেলে ভিডিও আছে? আমার তো মোবাইল, আমার চ্যানেলে সব ভিডিও আছে এগুলো, ঠিক আছে? দেখে নিও ভাইয়া। হুম, মানে ইনবক্স থেকে পাঠালে বাউন্স রেট বেশি থাকে নাকি মেইলচিম্প থেকে পাঠালে বাউন্স রেট বেশি থাকে? আচ্ছা, তো মেইলচিম্প তো আসলে একটা সফটওয়্যার, ওরা ট্রাই করে সব ইনবক্সে হিট করার। বাট জিমেলে তুমি যদি ফ্রি তারপরে কিছু প্রমোশনাল কথাবার্তা লিখো, তখন ওটা স্প্যামে ফেলাই দিবে, ঠিক আছে? ওকে, জি ভাইয়া। ভাইয়া আমরা যে মেইলটা করবো এই মেইলে কি কি লিংক দেওয়া যাবে? গিগ লিংক বা পোর্টফোলিও লিংক? আচ্ছা, গিগের লিংক দিয়ে মার্কেটিং কখনোই করবা না। তোমার জাস্ট জেনারেলি থাকবে, আমাকে ইমেইলে রিচ করবা, আমাকে ইমেইলে রিপ্লাই করো। একটু বলছিলাম যে বাল্ক ইমেল গুলো এট এ টাইম একটা পেইড সফটওয়্যার আছে যার মাধ্যমে সেন্ড করা যায়, সেটা কি আপনার কাছে আছে? ক্র্যাক সফটওয়্যার যেটা। আচ্ছা, আমি এই প্লেলিস্টে দিয়ে দিচ্ছি, সফটওয়্যারটা আছে। সেফটি বাল্ক ইমেল সেন্ডার, ঠিক আছে? একটু বিট করেন ইকরাম ভাইয়া,
বিক্রম ভাই সাউন্ড আসতেছে সাইড থেকে নয়েজ ভাই হচ্ছে। ট্রলার ট্রলার বন্ধ করেন, রাত্রেবেলা ট্রলার চালাই লাভ আছে? আচ্ছা এই প্লেলিস্টটা সবাই একটু দেখো, ঠিক আছে? তাইলে হবে। এখানে আমার ইমেল মার্কেটিং এর উপর অনেক কিছু আছে, এই প্লেলিস্টটা পারো শেষ করো। হ্যালো মিনাজ ভাইয়া। হ্যালো শুনতেছি, বলো। ভাই আমার একটু নক নক আইছিল ভাই। নকি এখন আসছে? জি 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 ভাই। স্ক্রিন শেয়ার করো। আচ্ছা তাহলে তোমরা যেটা করবে, ইমেল পাঠানোর সময় ইমেল একদিনে 100-200 ইমেল পাঠাবা। প্রথম দিন 10টা, তারপর দিন 20টা। ওই প্রোফাইলে তোমার মেসেজে নক করবা, আরেকটা ক্লায়েন্টকে নক করবা, মানে আরেকজন ফ্রেন্ডকে মেল পাঠাবা, আরেকজন ফ্রেন্ডকে মেল পাঠাবা। তারপরে জেনারেলি এভাবে আগাইতে থাকবা। কোনোদিন 10টা, কোনোদিন 15টা, এভাবে আস্তে আস্তে বাড়াবা, ঠিক আছে? তো এটা ইমেল ওয়ার্মিং বলা হয়। ইমেল ওয়ার্মিংটা অনেক ইম্পর্টেন্ট। আমরা ধুপধাপ করে একটাতে 10,000 15,000 ইমেল পাঠাতে গেলে ঝামেলা হয়ে যায়। তো বাংলাদেশি আপু বাইরে রিকোয়েস্ট পাঠাইছো? জি জি। ইবের কাজ জানতে হবে তো। ভাই ইনি সেলার, বাম পাশেই দেখা যাচ্ছে, ডান পাশে। অবশ্যই। এই আপুরে চিনি আমি। তুমি একটু সাপোর্টে যাও, ইবের কাজ জানতে হবে, নাইলে নিলে ঝামেলা হবে, ঠিক আছে? আমি কনভার্ট করে দিলাম, অর্ডার পাইলা, অর্ডারটা ক্যান্সেল হলে ঝামেলা আছে। সাপোর্টে একটু কথা বলতে বলো যে সাইদুল আছে এখন সাপোর্টে। সকালে একটা জব পোস্ট করছিল ইয়ার জন্য, কন্টাক্ট ফর্মের জন্য। ওটা সমস্যা নেই, কিন্তু এটা ওজনের মাধ্যমে, ওজন একটা প্লাগইন, এই প্লাগইনের মাধ্যমে ইবে থেকে প্রোডাক্ট আনতে হবে। টানছে সে, বাট প্রোডাক্ট ইম্পোর্ট হচ্ছে না। সো বেস্ট হচ্ছে তুমি আগে সাইট, যদি সাপোর্ট বলে যে করতে পারবা, তাইলে যেটা করবা, সাইটের অ্যাক্সেস নিবা, অর্ডারটা আগে না নিয়ে। তুমি যদি দেখো যে সলভ করতে পারতেছো, তারপরে হচ্ছে কাজটা কমপ্লিট করে অর্ডারটা নিও। এরকম কেসে ডাইরেক্ট অর্ডার না নিয়ে অর্ডার গুলাকে এভাবে নিজেরা ট্রাই করবা, তারপরে গিয়ে অর্ডার নিবা, ঠিক আছে? আচ্ছা টপিক শেষ আজকের আমাদের। আজকে কোনো ডক দিচ্ছি না। নেক্সট ক্লাস হচ্ছে লাস্ট ক্লাস। নেক্সট ক্লাসে আমরা কিছু ভিডিও টিডিও দেখবো। ভাই আপনার আজকে ব্যাকডোরটা দেখানোর কথা ছিল। ভাই গত ক্লাসে ভিডিওটা একটু ওকে দেখছি। সো ব্যাকডোর ভাই গত ক্লাসের ভিডিওটা পাই না এখনো। এই ব্যাকডোরের ভিডিও তো আপনার চ্যানেলে ছিল না একটা আগে? ব্যাকডোর আছে স্যার, একটা আছে। আচ্ছা ব্যাকডোরে আমরা একটা ডক দিতেছি, খেয়াল করো। ভিডিও দিলে ছেলে পেলে দেখে না। আগামী শনিবার কি আমাদের লাস্ট ক্লাস? হ্যাঁ ভিডিওর সাথে অনেক কিছু মিল পাচ্ছি না, আমি করতে গেছিলাম কিন্তু ট্রাই করে পাচ্ছি না ভাই, এই কারণে। ভাই শনিবার কি আমাদের লাস্ট ক্লাস? ইয়েস। তাহলে একটা বিদায় অনুষ্ঠান দিয়েন। হ্যাঁ এই পরের শুক্রবারে তোমরা সবাই আসবা কুটুম্বিরিতে। যারা আসবা তারা সার্টিফিকেট পাবা ফাইবার ক্র্যাশের, ঠিক আছে? আচ্ছা ভাইয়া শেয়ার করো, যে কোনো একদিন ব্যাকডোরটা দেখাই দিই। ওয়ার্ডপ্রেস ভাইয়া ওয়েবসাইটে যারা শুধু ফাইবার কাজ করছে তারা কি পাবে? হ্যাঁ হ্যাঁ, যারা শুধু ফাইবার কাজ করছে তারা সার্টিফিকেট পাবে না? হ্যাঁ তারাও সার্টিফিকেট পাবে। ভাই আমাদের অনলাইনে একটা সার্টিফিকেট পিডিএফ পাঠানো যায় না? কাচ্চি হবেটা কি ভাইয়া? আসলে কি খাওয়ানো যায় তোমাদেরকে? আচ্ছা মেইনলি ভাইয়া ব্যাকডোরের ভিডিওটা আমি ক্লাসরুমে দিই নি, ডকটা আমি ইয়াতে দিছি, তোমাদের জুমের চ্যাটে দিছি, ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। ভাইয়া লাস্ট ক্লাস আপওয়ার্ক হবে? হ্যাঁ আপওয়ার্ক শুরু হবে এখন। এটা মানে আপনার ভিডিও ডেসক্রিপশনেই আছে ব্যাকগ্রাউন্ড ইয়েটা, কোডগুলা। হ্যাঁ ভাইয়া একটু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ঢুকো, তোমাকে এখন আমরা হ্যাক করব তোমার ওয়েবসাইট। ভাইয়া বুঝি নাই। তোমার ওয়ার্ডপ্রেসে ঢুকো। আচ্ছা ব্যাকডোর সাধারণত একটা হ্যাকিং কোড। এখানে এই যে কয়েক লাইনের কোড দেখতেছো, এটাই হ্যাকিং কোড। ব্যাকডোর মানে পিছনের রাস্তা, অর্থাৎ আমরা একটা ওয়েবসাইটের পিছনের রাস্তা দিয়ে কিছু কোড বসায় রাখবো। ক্লায়েন্ট যদি ঝামেলা করে, আমি সিম্পলি নতুন একটা ইউজার ক্রিয়েট করে ফেলতে পারবো। সেক্ষেত্রে ক্লায়েন্ট যদি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে কাজ হবে না। আচ্ছা একটু কোডের স্ট্রাকচারটা আমরা একটু দেখি। ডকে যাও। যদি কোনো কারণে ক্লায়েন্ট ধরে ফেল দিল, তখন তো যদি ফাইবারে নালিশ করে? খুবই টাফ ধরা, কিন্তু আমি আবার বলতেছি, এটা হচ্ছে যে সমস্ত ক্লায়েন্টকে মনে হবে যে একটু এলোমেলো করতেছে, ঝামেলা করতে পারে, তাদের ক্ষেত্রে ইউজ করবা, সবার ক্ষেত্রে ইউজ করার দরকার নেই। আচ্ছা কোডটাতে অরিজিনাল হ্যাকারদের কোনো মানে প্লাস পয়েন্ট আছে কিনা ওয়েবসাইটটা খুব দ্রুত হ্যাক করে ফেলা? অন্য কোনো হ্যাকার তো হ্যাক করতে পারবে না, কোড বসাইছি আমি। এটা একটা ইউজার অ্যাড করার একটা কোড, ঠিক আছে? সো এখানে দেখো আমরা ইউজার আইডি লিখছি হচ্ছে কি, দেখো 4 নাম্বার লাইনে। হ্যাঁ ইউজার আইডি হচ্ছে ব্যাকডোর আর পাসওয়ার্ড দিছি পাস।
এখানে তোমরা যে কোনো নাম দিতে পারো, ঠিক আছে, মিনাজ নাম দাও, পাসওয়ার্ড তুমি তোমার মতো করে দাও। তার মানে কি ওয়ার্ডপ্রেসে যে ইউজার অ্যাডমিন থাকে না, ডব্লিউপি অ্যাডমিনে ঢোকার পর একটা ইউজার নেম এবং একটা পাসওয়ার্ড, ইউজার নেম হবে ব্যাকডোর আর পাসওয়ার্ড হবে পাস। তোমাদের অন্য কোনো আইডি পাসওয়ার্ড যদি দিতে ইচ্ছা করে এই দুইটা ওয়ার্ডটা শুধু চেঞ্জ করে দিবা। যাতে হিডেন হিসাবে থাকবে, তাই না? হ্যাঁ, হিডেন হিসেবে থাকবে। ভাই কোডটা কপি করো, মানে ড্যাশবোর্ডে কোনো জায়গায় ইউজারের শো করবে না ইউজার নামটা। অ্যাকশন সহ। ভাই ভিডিও লিংক দুটো কপি করে মেসেঞ্জারে দিয়ে দিন তো একটু। আচ্ছা, এবার আমরা থিমের function.php তে যাব। তো এটার জন্য ডব্লিউপি ফাইল ম্যানেজারে চলে যাও। আমাদের যে থিমটা অ্যাক্টিভ থাকবে ওই থিমের function.php তে যাব। এই কাজ তো আমরা শিখি না ভাই। এটা যদি সেদিন বলতেন তা আমি তোর 12টা বাজায় রাখতাম। সমস্যা নেই। তোমার সাইটের থিমটা কোথায় ভাই? তোমার সাইট তো এটা, ডব্লিউপি কন্টেন্টে যাও, ডব্লিউপি কন্টেন্টে ঢুকো, থিমে ঢুকো, বা আমরা একটু আমাকে রিমোট অ্যাক্সেস দাও, আমরা অ্যাপিয়ারেন্স থেকে করতে পারি যদি কারো ফাইল ম্যানেজারে বুঝতে ঝামেলা হয়। আমরা দেখি অ্যাপিয়ারেন্সে কি। হ্যাঁ ভাই, আমাদেরকে একটু এই ব্যাপারটা একটু ইজিলি ভাবে একটু শেখাই দিলে একটু ভালো হয় ভাই, একটু উপকার হতো। দেখেন না রে ভাই। আরে সোজা আমি সব কোড দিয়ে রাখছি, দেখো। আরে ভাই দেখতেছি তো। এত কথা কেমনে বলুন ভাই আপনারা? এই দেখো ভাই এত কথা বললে ভাই বলবো কেমনে? আরে থামো, কি তোমরা মারামারি করো কেন বাচ্চাদের মতো, বুঝলাম না। এখানে দেখো function.php, আমাদের ফার্স্টে অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে গেছি, অর্থাৎ আমাদের যে এক্সিস্টিং থিমটা আছে সেই থিমটার এডিটিং প্যানেলে আসছি। এইখানে আমরা function.php নামে একটা ফাইল পাবো, হাতের ডান দিকে দেখো, আমার উপরে function.php। হ্যাঁ, আচ্ছা, কোডটা প্রপার জায়গায় না বসালে সাইটটা সাদা হয়ে যাবে, একটু সাবধানে কাজ করতে হবে, ঠিক আছে? সো এই কোডটা সাধারণত বসাবা যেই কোনো একটা অ্যাড ফাংশন শেষ হওয়ার পরে, অ্যাড আন্ডারস্কোর ফাংশন শেষ হওয়ার পর। অর্থাৎ আমরা একটু এই কোডগুলোর মধ্যে অ্যাড আন্ডারস্কোর ফাংশনটা একটু খুঁজবো, কন্ট্রোল এফ কন্ট্রোল ভি এন্টার। ভাই ইনসার্ট হেডার এন্ড ফুটার যদি প্লাগইন দিয়ে বসাই তাহলে কি কাজ করবে এই কোডে? না না, ইনসার্ট হেডার এবং ফুটারে বসে, ফাংশনে বসে না। আমরা কি খুঁজতেছি? অ্যাড ফাংশন। অ্যাড ফাংশন না, সরি, অ্যাড অ্যাকশন। আচ্ছা, এই যে অ্যাড অ্যাকশনটা আমাদের শেষ হইছে, এখানে শেষ হইছে কেমনে বুঝলাম? এই যে এখানে একটা কোলন দেওয়া আছে, তাই না? এটা নিচে বসাই দিব কোডটা। ভাই আমার থিমে তো দেখতেছি অ্যাড অ্যাকশনটাই নেই। না, অ্যাকশন থাকবে ভাইয়া, পেস্ট করো। ভাই আমি অ্যাস্ট্রা ইউজ করতেছি, সেটাতে তো আমি অ্যাড অ্যাকশন খুঁজেই পাচ্ছি না কোনো। আচ্ছা, এটাতে তো পাইছি, দেখাই দিই। দেখো এই যে অ্যাড অ্যাকশন শেষ হইছে, আরেকটা অ্যাড অ্যাকশন দিছি, ঠিক আছে? এটুকু তো বুঝছো না? জি। আমার ইউজার আইডি হচ্ছে ব্যাকডোর, পাসওয়ার্ড হচ্ছে পাস, আপডেট। আচ্ছা, মনে করেন এই কাজটা করতে গিয়ে সাদা হয়ে গেল, আমি যদি আবার এই কোডটা আর সরাই কোডটা ফালাই দিলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটাই বলতেছি। আবার অনেক থিমে এই কোডটা নেয় না। হ্যাঁ, এটা একটা ফ্যাক্ট। আচ্ছা ভাই, একটু এই রিলেটেড একটু কোশ্চেন করা যাবে? একটু দাঁড়া, আমি শেষ করিনি। এখন আমি সাইটটা একটু ভিউ করে দেখি আমার সাইটটা ঠিক আছে কিনা। এখনো বাইচে আছে মনে হচ্ছে, তাই না? আচ্ছা, এইবার আমি কি করব, আমার যে ওয়েবসাইটের মধ্যে ব্যাকডোরটা বসাইছি সেই ওয়েবসাইটের লিংক স্ল্যাশ কোয়েশ্চেন ব্যাকডোর ইকুয়ালস টু গো, এতটুক ব্রাউজারে লিখবো। এটা যতক্ষণ পর্যন্ত লিখে ব্রাউজারে এন্টার দিব না ততক্ষণ পর্যন্ত কোনো এরকম ব্যাকডোর পাসওয়ার্ড ইউজার ক্রিয়েট হবে না। এটা কি বুঝছো? আমি যখনই এই জিনিসটা পুশ করব ব্রাউজারে তখনই আমার এই মানে ব্যাকডোরটা পুশ হবে, ইউজার ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? তাইলে আমাদের সাইটের লিংক স্ল্যাশ ব্যাকডোর ইকুয়ালস টু গো কপি করলাম, পেস্ট করলাম। সাইটের লিংক কি? madhurjo.com।
কপি, এই যে লিঙ্কটা। ভাইয়া আচ্ছা এটা করলে কিন্তু ইউজারের ওই জায়গায় গেলে দেখা যায় একটা ইউজার অ্যাড হয়েছে। হ্যাঁ, এটা তো আমি যখন ইউজার অ্যাড করতে যাবো তখন অ্যাড করবো, তাই না? বুঝো নি? এটা তো সবসময় হ্যাঁ হবে না, ক্লায়েন্ট আইডি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ, হ্যাঁ এখন তুমি কি করবা, এই যে ব্যাকডোর ইকুয়ালস টু কোডে নতুন একটা ইউজার, এই যে জাস্ট এন্টার দিলাম, নতুন ওই ব্যাকডোর এবং পাসওয়ার্ড ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, 2টা স্ল্যাশ পড়ছে। কই আচ্ছা, দিন ওটা ঠিক হয়ে গেছে। ভাই ক্লায়েন্ট যখন থিম আপডেট করবে তখন কি এটা কাজ করবে? তখন যদি আমরা আপডেট করলে আর কাজ করবে না। বেসিক্যালি সাধারণত এটা কখন হয়, ধরো ক্লায়েন্টটা আজকে আমার সাথে ঝামেলা করছে, আমি এখনই পুশ করলাম একটা ব্যাকডোর, এখন দেখো সাইডের মধ্যে একটা ইউজার এবং পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে। আমার কিন্তু সাইডের মনে করো পাসওয়ার্ড নাই, ঠিক আছে? তাহলে আমি তারপরে দেখো এখানে ইউজারে গিয়ে আমরা যদি অল ইউজারে যাই, দেখবো নতুন একটা ইউজার ব্যাকডোর পাসওয়ার্ড ঢুকে গেছে। এই যে ঢুকছে এখন backdoor। যদি ক্লায়েন্ট এখান থেকে ডিলিট করে দেয়, আরে এটা তো আমি পুশ করে সাথে সাথে সাইডে ঢুকে সাইড ফালাই দিব, নষ্ট করে ফেলবো, বুঝো না? ও এখন আমি ঢুকে ইউজার ক্রিয়েট করে ফেলছি, ক্লায়েন্ট কি সারাক্ষণ সাইডে বসে আছে? এখন আমি ডাব্লিউপি অ্যাডমিনে যাচ্ছি, ডাব্লিউপি অ্যাডমিনে মনে করো ক্লায়েন্ট আগের পাসওয়ার্ড ফালাই দিয়েছে, আমার নতুন আইডি পাসওয়ার্ড কি বলো? নতুন আইডি হচ্ছে ব্যাকডোর ব্যাকডোর আর পাস, আর পাসওয়ার্ড হচ্ছে পাস। ধরো আমাকে ড্যাশবোর্ডের থেকে সে রিমুভ করে দিছে, আমার পাসওয়ার্ড নাই, আমার নতুন যে ইউজারটা অ্যাড হয়েছে সেটা তো আছে, রাইট? আচ্ছা এর অর্থাৎ মানে ওই ব্যাকডোর ড্যাশ ওটা দিতে বলছেন, ওটা সেই সময় দিব যখন ক্লায়েন্টে সঙ্গে ক্লায়েন্ট যখন দেখা তোমার সাথে হবে। ঝামেলা করতেছে, যে ব্যাকডোর আর পাস দিয়ে আমি কিন্তু সাইডে ঢুকে গেছি, সাইডে ঢোকার পর এখন আমি সমস্ত সাইড ফালাই দিব। ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পেরেছি। সবাই কি বুঝছো ব্যাকডোর Yeah. জিনিসটা ভাই কিভাবে কাজ করে? সাইড ফ্লাই দিব বলতে কি আমি আমার দিকে নিয়ে নিব না ওর না, কাজে? তুমি ধরো ডাব্লিউ, তুমি যা কাজ করছো তোমাকে ওটা পেমেন্ট দিল না, ডাব্লিউপি রিসেট দিয়ে সাইটটা জাস্ট রিসেট করে দিলা, শেষ। ঠিক আছে? ভাই এই যে স্ল্যাশের অনেক থিমেই তো দেখতেছি এটা ভাই, করা এখন যায়। ব্যাটা কি ফাইবারে করা যাইবো? এটা হচ্ছে নীরব আন্দোলন। আচ্ছা বুঝছো না সবাই? যথার্থ বলছেন, সেই রকম একটা আচ্ছা ভাই পুরো ক্র্যাশের মধ্যে একটা কঠিন লাগবে। আচ্ছা ভাই ভাই ব্যাকগ্রাউন্ডের মতন আরেকটা আছে না যে 10 দিন না 5 দিন গেলে হচ্ছে অটোমেটিক ব্ল্যাঙ্ক দেখাবে সাইটটা। জানা নেই ভাইয়া, দেখতে হবে। আচ্ছা ভাই একটু কোশ্চেন করি, ওই কোশ্চেনটা বাকি ছিল। বলো। কোশ্চেনটা হলো যে আমি কোন থিম দিয়ে কাজ করলাম, সেই থিম যাতে কেউ ডিটেক্ট করতে না পারে, যে বাট আমি থিমটার চেঞ্জ করে দেব, আমি ইমেজটা চেঞ্জ করে দিতে পারি, ওটা তো যে স্ক্রিনে যায় ওখানে জাস্ট যে কোনো একটা স্ক্রিন থিমের বসাই দিলে হয়ে গেল। বাট আমি কোডের ভিতরে কিভাবে একটা থিম যাতে ডিটেক্ট করতে না পারে সেটা কিভাবে? আচ্ছা যে ভাইয়া স্ক্রিন শেয়ার করছিল সে শেয়ার করো আবার একটু। ভাই আমি ইউজারটা ডিলিট করে দিছি। না, ইউজার ডিলিট করতে সমস্যা নাই, ঢুকো একটু। কোথায় ভাই? শেয়ার করো একটু স্ক্রিনটা। করছি ভাই। ও আচ্ছা, এখন এরকম ক্ষেত্রে যেটা হচ্ছে, আমরা তোমার সাইট কিন্তু হ্যাক হয়ে গেছে, বুঝছো? এখন আমি যতবার দিতে থাকবো ততবার কিন্তু পুশ হবে, তোমার সাইটের লিংক কিন্তু মুখস্থ, কোডটা খুঁজে বের করে ফালাইও। ফালাই দাও, নাহলে সবাই কিন্তু হ্যাক করবে। আচ্ছা এইবার আমরা আচ্ছা এরকম থিমের নামটাম চেঞ্জ করতে চাইলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবা, সরি থিম এডিটরে যাবা। থিম এডিটরে যাওয়ার পর তোমাদের একটা ফাইল আছে। ভাইয়া আমি ধরেন আমার সাথে একবার হয়েছিল, দেন আমি যে আপনার ওটার যে হোম পেজটা জাস্ট চেঞ্জ করে দিছি আর ওখানে টেক্সট লিখে দিছি যে তুমি যখন $1 দিবা তখন সাইটটা আবার লাইভ হবে। তো আমাকে যখন টাকা দিছে দেন আমি ওই যে আপনার ওইটা চেঞ্জ করে দিয়া হোম পেজটাকে আবার আপনার হোম পেজটাকে ডিফল্ট সেট করে দিছি যেটা ডিজাইন করছিলাম। তো এখন ধরেন এরকম করলো, তো আমি ডিলিট করে দিলাম, পরে তো ভাই আবার টাকা দিতে চাইলো, টাকা তো অবশ্যই দিবে যেহেতু ওর সাইটটা ইম্পর্টেন্ট। তখন যখন ঠিক আছে টাকা ওই দিবে ব্যাকআপ নিয়ে করে দিব। এই ক্ষেত্রে ভাই আপনার আইডিয়াটা কি যে কিভাবে আমি এটাকে ক্লায়েন্ট বেস, বুঝছো? ও যখন একবার ভয় ঢুকে যাবে যে ও তো হ্যাক করতে পারে, সো তখন একবার টাকা দেওয়ার পর আর ঝামেলা করবে না, বুঝছো? আচ্ছা, এবং এখানে দেখো কারো যদি থিম হাইড করার ইচ্ছা হয় এখানে থিমের নাম চেঞ্জ করে দিবা। থিমের নাম দিলাম মনে করো মিনহাজ, থিমের ইউআরএল এই ক্ষেত্রে পরবর্তীতে আপডেট হবে না ইউআরএল চেঞ্জ করলে, তাই না? হ্যাঁ। তারপর অথরের নাম মনে করা যায়, এগুলা সব আমার নামটাম দিলাম, ডেসক্রিপশনে আমার নাম দিলাম। আর এখানে সবসময় থিমটা আপডেট চেঞ্জ করার জন্য ভার্সনটা একটা বিগার ভার্সন দিয়ে দিব, অর্থাৎ থিম যখন 1.4 আছে এখন 1.5 1.6 যখন আসবে যাতে আপডেট না করাইতে পারে অটোমেটিক্যালি আমরা একটা বিগার ভার্সন দিয়ে দিই 999.99, ঠিক আছে? তাহলে এটা বড় ভার্সন হয়ে গেছে, আর কখনো লাইফ টাইমে আপডেট নিবে না, ঠিক আছে? গেল এতটুকুই, আর কিছু না। একসাথে তো পারতেছি না সিস্টেমটা।
কি বলো, সবগুলোতে কাজ করবে? ভাই লিঙ্কডইনের ট্রাই করবেন, ব্যাপারে আমি একটু 2 দিন ধরে ভাই ট্রাই বলেছিলাম, করতেছি, আমার দেখাতে একটা ঝামেলা চেয়েছিলাম। করতেছে। ভাই এই যে এখন যে কাজটা করলেন এটা কেন করলেন? এটা হচ্ছে ওই যে থিম হাইড করার জন্য। হ্যাঁ কালকে কি 1-to-1 হয়েছে? হ্যাঁ কালকে হয়েছে, আমার ব্যর্থতা, আমি কালকে অংশগ্রহণ করতে পারিনি। এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে কেমন হবে বলো তো? ভাইয়া প্রেসারটা খুবই লো ছিল ভাই ভাইয়া। কালকে আমার লিঙ্কটা কি আমার হঠাৎ করে হাই মেইলে হয় এবং লো হয়, এই জন্য আমি দেখলাম যে ঘুম আর হয়নি কয়েকদিন। আমি খুবই দুঃখিত, এটা আমার জন্য ব্যর্থতা। আচ্ছা, সমস্যা নাই, আমরা বসবো, আবার বসবো, যারা মিটিং আছে লাস্টের দিকে বলবো। ভাই মেইলে দিস লিঙ্কটা কি? আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে, এই থিমের যদি এটা চেঞ্জ করতে চাও, ওই যে মানে পিকচার চেঞ্জ করতে চাইলে অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাবা। থিম থেকে তোমাদের হচ্ছে একটা ছবি থাকে, সরি এখানে screenshot.php স্ক্রিনশট থাকে একটা, এই যে স্টাইলের ইয়াটা সিএসএস এর ইয়াটা বুঝতে এটা জাস্ট ইমেজটা চেঞ্জ করে দিলে হবে, ঠিক আছে? ভাই আমার ক্লায়েন্ট একটু ঝামেলা করতেছে, এই কারণে ভাই আমি চাইছিলাম একটু করতে, পারতেছি না। বুঝি নাই ভাই কি বললেন, স্ক্রিনটা চেঞ্জ করে দেওয়ার ব্যাপারটা। এই যে এখানে আসলে অনেকে যখন এই যে এখানে থিম ডিরেক্টর বা কোনো একটা কিছু যখন দেখবে, এই যে থিমের নাম ঠিকই মিনহাজ চেঞ্জ হলো। হ্যাঁ থিমের ছবিটা দেখে অনেকে বুঝে যেতে পারে যে এটা আসলে কি ছবি, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার, তো 2021 ওইটা কিভাবে চেঞ্জ করবে ইমেজটা? এটা হচ্ছে আমাদের screenshot.php নামে একটা ফাইল থাকে ডব্লিউপি কন্টেন্টের ভিতরে, থিমের ভিতরে। আমি একটু দেখাই, ডব্লিউপি ফাইল ম্যানেজার, একটা প্যাং ফাইল আছে, পিএনজি ফাইল আছে, ওখানে ওই সাইজের ঢুকা দিতে হয় আর কি। কোনটা অ্যাক্টিভ? 2021 এখানে দেখবে স্ক্রিনশট নামে একটা ফাইল থাকবে, screenshot.png। ওকে, এটা ফালাই দিলাম। এটার একটা মাপও আছে ভাই, ওই মাপ অনুযায়ী তারপরে বসাইতে হবে ওখানে অন্য একটা ইমেজ। যাই হোক এটা করা যাবে, ধরো করবেন ভিডিও একটা ছবি ঢুকাই দিই আমি। একই নাম দিতে হবে, হ্যাঁ screenshot.png। হ্যাঁ, ফাইলটা তো জেপিইজি, তো প্রবলেম করবে না? ফাইলটা জেপিজি, তাহলে একটু কনভার্ট করে নিও। জাস্ট এখানে তুমি screenshot.png ফাইলটা আপলোড করে দিবা, তাইলে কোনো থিম ডিরেক্টর ডিলিট করতে গেলে এই ছবিটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, জি ভাই, দ্যাটস ইট। আচ্ছা লিংক হ্যাঁ কালকে দেখাবো ভাই, আমি থিয়াটা বাই করতে পারিনি, এক্সটেনশনটা একটু সময় দিতে হবে। ঠিক আছে। আর নেক্সট শনিবার দিন লাস্ট ক্লাস, এর মধ্যে আমরা বাকি শনিবার আগ পর্যন্ত যে কদিনই পরে আমরা 1-to-1 বসবো, যারা মিসিং থাকবে আমরা সবার শেষে বসবো, সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ ভাই কিভাবে 1-to-1 এর ইয়েটা আমরা তো বুঝতেছি না, মেইলে না ইয়েতে ওদেরকে ইনবক্স করবো আমি। হ্যাঁ ভাইয়া, বলো। একটা প্লাগইন আছে, ওটা মনে করেন যে কোনো একটা সাইটের লিংক দিয়ে ওই প্লাগইনে সার্চ দেওয়া মাত্র যদি কোনো ভাইরাস বা অন্য কোনো ব্যাকডোর থাকে অটো ডিটেক্ট করে, ওই প্লাগইনটা কি হবে? হ্যাঁ আমার হবে, নামটা মনে নেই আর কি। মানে ও সাইট এগুলো খুঁজার, এগুলোর জন্য আমার বিভিন্ন সাইট আছে, আমরা তোমাদেরকে ওই যে সিকিউরিটি ক্লাসে দেখো নাই? না ওটা আমি দেখছিলাম, ওই টোটাল ভাইরাস, ওটা না, ওটা কি না টোটাল যেটা দেখছিলাম আমরা সরাসরি পেইড প্লাগইন একটা। ওয়ার্ডপ্রেসের সিকিউরিটির উপর আমার ক্লাসে কিছু ভিডিও আছে। এটা সাধারণত ইথিক্যাল হ্যাকিং এ দেখায় ইয়েটা, প্লাগইনটা। আচ্ছা তোমরা রবিন এখানে দেখো আমাদের ওয়ার্ডপ্রেস তো আছে, তাছাড়াও এই যে হ্যাকিং ভালনারেবিলিটি চেকিং, এই ট্যাবে যাবা, এই শীটটা দিছে না রবিন? জি, এখানে অনেকগুলো সাইট আছে দেখো ভাই আমাদের 101 এ এই করে দিন, 101 এ এটা দেয়া হয়নি তো। আচ্ছা আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। দেখো এখানে ইজ দ্য সাইট ইজ হ্যাক, ধরো https কোনো সাইট হ্যাক হয়েছে কিনা বা সাইটে কোনো ভাইরাস মানে ডিপেন্ডেন্ট কোনো কন্টেন্ট আছে কিনা, এগুলো এই সাইটগুলো তোমাকে আরামে বলে দিবে, ঠিক আছে? সাইট সিকিউরিটি, এটা তো নাম শুনছো, সিকিউরিটি একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইনও আছে। সাইটের লিংক দিলে ও বিভিন্ন ধরনের এই দেখো সাইট ইজ স্লোকিং, সাইট স্ট্যাটাস অল গ্রিন, ঠিক আছে? তো এরকম ভাবে তোমরা বিভিন্ন এই ওয়েবসাইট থেকে করতে পারো, এটা 1 মিনিটে চেক করে দেয় সমস্ত সবগুলো সাইট, ইভেন কোনো ব্যাকডোর ট্যাকডোর থাকলে বলে দিবে আছে কিনা কোনো। ব্যাক ক্লাসের মধ্যে সিটগুলো দেওয়া আছে, এগুলো কতদিন থাকবে? এটা লাইফ টাইমই থাকবে, ঠিক আছে? হ্যাকার টার্গেট, এটা চমৎকার একটা সাইট, সে বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি টেস্ট করে দেয়। সাইটের লিংক দিবা, স্টার্ট স্ক্যান,
এছাড়া যত ধরনের প্রবলেম আছে সেগুলো সব বলে দিবে সে। অর্থাৎ এছাড়া যদি কোনো ইউজার নেম বা কোনো ঝামেলা থাকে, কোনো প্লাগইন আপডেট না থাকে, এরকম বিভিন্ন ইস্যু সে বলবে। আইপি রিলেটেড কোনো ঝামেলা থাকলে স্ক্যানটা করতে দিই। ভাই আপনি একটা সার্ভার করেন না কেন, যেখানে আমরা মোটামুটি সব কন্টেন্ট ইয়াতে ওখান থেকে দেখবো ই করবো। সব তো দিয়ে দিচ্ছি ক্লাসরুমে। ক্লাসরুমে থাকলে তো সার্ভারটা লাইফ টাইম থাকে, ওটা আরো মানে ইজি আর কি মনে হয় আর কি। অনেক মেন্টরের তো আছে স্যার, মানে লাইভ সাইট আছে। বুঝতে পারছি। হ্যাঁ, শীটটা একটু দিয়ে দিন তাহলে। ওকে, দিয়ে দিচ্ছি। মনে করেন আপনি যে ডকুমেন্ট গুলো করতেছেন লারাভেল দিয়ে করে সাইটের অ্যাক্সেস দিয়ে শুধু রিড দিয়ে দিলে আমরা রিড করতে পারবো। বুঝতে পারছি, করা যায়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, প্ল্যানিং অন ইট। কেউ ভাই আসলে যায়নি। আমাদের যে 1-to-1 লাস্ট, আমরা তো পিছে পড়া বিষয়তে পড়ে গেলাম। শনিবারের আগে আমরা নক পেতে পারি, এরকম তো? আমি সবারটা শেষ হওয়ার পরে তোমাদের যারা যারা মিসিং আছে এদেরকে আবার একটা অপশন দিব, যারা যারা মিসিং আছে সবাই আসো। আচ্ছা। সিকিউরিটি